পর মুহূর্তেই একটা আত্মচিৎকার। লাফ দিয়ে বিছানা থেকে নেমে দরজা লক্ষ্য করে ছুটল সোমপ্রকাশ। ইতিমধ্যে আরও দুবার গুলির আওয়াজ এবং মেয়েলি গলার আর্তনাদ পাওয়া গেল। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনাদের মধ্যে অনেকেই আমাদের গল্প শোনার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের করা প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করার। নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনি শুনবেন লেখক কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাসব সিরিজের অন্তর্গত নীল রক্তের ধারা। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও, বাসবের চরিত্রে কৌশিক। তাহলে আর দেরি না করে চলুন শুনে নেওয়া যাক কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাসবের নীল রক্তের ধারা। হিসার নগরের উপর সন্ধ্যা জমাট বেঁধেছে বেশ কিছুক্ষণ আগেই। আজ ঠান্ডা যেন একটু বেশি অনুভব করা যায়। হিসার নগর একেই প্রাণ চাঞ্চল্য কম, তার উপর এই ঠান্ডায় মৃত্যুর স্তব্ধতা ছেয়ে গেছে অঞ্চলটায়। কলকারখানা এখানে নেই, নেই কোনো সাধারণ ব্যবসা, এমনকি দৈনিক প্রয়োজনে যে মুদির দোকান অপরিহার্য তাও এখানে অনুপস্থিত। তবুও হিসার নগরে 25টি পরিবার বাস করে মাটির দেওয়াল আর খাপড়ায় ছাওয়া ঘরে। চতুর্দিকে পাহাড়, আর পাহাড়ের খাঁজে খাঁজে আছে কিছু উর্বর জমি। এই জমি চাষ করেই তাদের জীবন কাটে। নিত্য প্রয়োজনীয় কেনাকাটাটা তারা সেরে নেয় পরেশনাথে গিয়ে। হিসার নগর থেকে পরেশনাথের দূরত্ব মাইল 10 বেশি নয়। এই প্রায় পাণ্ডব বর্জিত জায়গার নাম এত গালভরা কেন, এই নিয়ে মনে প্রশ্ন জাগতে পারে। বছর 25 আগে জনশূন্য এই জঙ্গলাকীর্ণ জায়গায় হিসার বাবা নামে এক সাধু এখানে আড্ডা গেড়েছিলেন। কয়েকদিন সাধন ভোজন বেশ শোরগোল তুলেই চলল। তারপর ঘটল সেই দুর্ঘটনা। চেলা চামুন্ডাদের মধ্যে থেকেই বাঘে নিয়ে গেল সাধু বাবাকে। অনেক বাংশল চেলাকে উপেক্ষা করে বাঘ চিমড়ে গুরুটিকে কেন পছন্দ করেছিল তা এখন অবান্তর কৌতূহল। বহু বছর পরে এখানে এলে মনীন্দ্রনাথ পরেশনাথের এক মহাজনের মুখে শুনেছিলেন এই ঘটনা। বোল্ডার অ্যান্ড রফ এর কর্ণধার মনীন্দ্রনাথ কোম্পানির পক্ষ থেকেই পরেশনাথে এসেছিলেন 4000 ওয়াগন স্লেট সংগ্রহের উপায় দেখতে। হাজারিবাগ পর্যন্ত খোঁজ খবর করবেন, এই রকম প্ল্যান নিয়েই কলকাতা থেকে বেরিয়েছিলেন। বেশি ঘোরাঘুরি করতে হলো না। এই অঞ্চলটি পছন্দ হয়ে যাওয়ার পরই মনীন্দ্রনাথ বিহার সরকারের কাছ থেকে 50 বছরের জন্য ইজারা নিয়ে নিলেন। তারপরের ইতিহাস কিন্তু অন্যরকম রূপ নিল। সাধু বাবার নাম অনুসারে জায়গাটির নামকরণ হিসার নগর করেই ক্ষান্ত হলেন না বোল্ডার অ্যান্ড রফসের ডিরেক্টররা। স্লেট কাটা শেষ হয়ে যাবার পর ওখানে চমৎকার একটা বাংলো তৈরি করানো হয়েছে। কিছু আদিবাসীকে এখানে আনিয়ে চাষবাসের কাজে লাগিয়ে দিয়েছেন। প্রতি বছর অবসর বিনোদনের জন্যে শীতকালে এখানেই আসেন সকলে। কয়েকদিন হালকা মেজাজে এখানে বাস করতে ভালোই লাগে। এবার ফিরে আসা যাক সেই শীতার্থ সন্ধ্যায়। বোল্ডার ভিলা আলোয় ঝলমল করছে আজ। ডায়নামোর সাহায্যে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা এবছরই হয়েছে। ডায়নামোর একটানা উৎকট তাণ্ডব শব্দ কানে বড় বেশি ঘা মারতে থাকে। আজ বোল্ডার ভিলায় গানের আসর বসেছে। ঘণ্টা 2 আসরের আয়ু। তারপর ডিরেক্টর 3 জন ব্যবসাগত আলোচনায় বসবে। প্রতি বছরই এই সময় এই রকম ভাবেই সন্ধ্যা কাটে। ড্রয়িং রুমের কোচ সোফা সমস্ত সরিয়ে ফেলা হয়েছে। কার্পেটের উপর একপাশে চোখ বন্ধ করে গান শুনছেন মনীন্দ্রনাথ।
মুখে সিগার গুজে ঘন ঘন পিতাব ধোঁয়া ছেড়ে চলেছেন কিরণ শঙ্কর। মন দিয়ে তিনি গান শুনছেন কিনা তা বুঝতে পারা যাচ্ছে না। ত্রিলোকনাথের উসখুস ভাব দেখে বুঝতে পারা যায় তার গানের প্রতি তেমন কোনো মনোযোগ নেই। ওস্তাদ চন্দ্রশেখর খাঁ তখন রাগ প্রধান গানটিতে বেশ জমিয়ে এনেছেন। দুই বাজিয়ে চমৎকারভাবে তার সঙ্গে তাল রেখে চলেছে। গত ৩ বছর ধরে একদিনের জন্যে খাঁ সাহেবকে বেশ মোটা টাকা দিয়ে ধানবাদ থেকে আনানো হচ্ছে। কোম্পানি ৩ মালিকই গান ভালোবাসেন, তবে ভালোভাবে দেখে মনে হয় এবার শোনার মেজাজ প্রত্যেকেরই তেমন নেই, কেমন যেন তাল কেটে গেছে। ওরা ৩ জন যে হিসারনগরে এসেছেন তা নয়, এসেছেন আরও কয়েকজন। সকলের মোটামুটি পরিচয়টা দিয়ে রাখা অপ্রাসঙ্গিক হবে না। মনীন্দ্রনাথ বিগতদার, ছেলে বিলেতে থাকে, সুতরাং তিনি এসেছেন সেক্রেটারি ললিত ঘোষকে সঙ্গে নিয়ে। কিরণ শঙ্কর স্ত্রী রীনা ও শালিকা নীনাকে নিয়ে এসেছেন। অবশ্য সঙ্গে সেক্রেটারি সোমপ্রকাশও আছে। ত্রিলোকনাথের বয়স 40, ছেলে এখনো বিয়ে করেননি। তিনি যথা নিয়মে নিজের সেক্রেটারি কুমার সেনকে সঙ্গে করে নিয়ে এসেছেন। প্রত্যেকে নিজের নিজের একান্ত সচিবকে সঙ্গে আনার উদ্দেশ্য হল ব্যবসাগত কথাবার্তা হবে, কখন কি প্রয়োজন পড়ে তা তো বলা যায় না। তাই এবার আবার আলোচনা একটু গুরু গম্ভীর আকারে হবার কথা আছে। ড্রয়িং রুম থেকে এবার উত্তরে ছোট বারান্দায় চলে আসা যায়। আলোটা জ্বালানো নেই, আবছা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে নীনা। চাঁদ বাগানকে যেন রূপো রাস্তারুণে মুড়ে দিয়েছে। কনকনে হাওয়া হাড় পর্যন্ত স্পর্শ করে যায়। তবু নীনা একটু অন্যমনস্কভাবেই বাগানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নীনা এই বছরই প্রথম এখানে এলো। আগে কয়েকবার দিদি জামাইবাবুর অনুরোধ উপেক্ষা করেছে, এবার আর করা গেল না। কয়েক মাস আগে গ্র্যাজুয়েট হয়েছে সে। পোস্ট গ্র্যাজুয়েটে যোগ না দেওয়ার একরকম অলসভাবেই দিন কাটাচ্ছিল। কাজেই এবার এখানে না আসার অজুহাত টিকিয়ে রাখা গেল না। সন্ত্রস্ত পায়ে একটি ছায়ামূর্তি তার পিছনে এসে দাঁড়ালো। নীনার খেয়াল নেই, সে বাগানের দিকে তাকিয়ে শুধু মনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে নাড়াচাড়া করছে বোধ হয়। নীনা, চমকে মুখ ফিরালো নীনা। ওমা, তুমি? প্রায় 5 মিনিট হলো এসেছি। কি ভাবছিলে? যদি বলি তোমার কথাই ভাবছিলাম টাইপরাইটার ছেড়ে তুমি কি একবার আসবে? অল্প শব্দ তুলে হাসল সোমপ্রকাশ। ওই ট্রাইপারটাই আমাদের দুজনের মধ্যেকার ব্যবধানটা একইভাবে চিরকাল রেখে দেবে, দেখে নিও। কেন? কেন নয়, তোমার জামাইবাবুর সেক্রেটারির পক্ষে তার ভাইরা ভাই হতে চাওয়া বামন হয়ে চাঁদ ধরার মতো নয় কি? তোমাকে কেউ এদিকে আসতে দেখেনি তো? না। নীনা খুব কাছে সরে এলো সোমপ্রকাশের। তুমি মিথ্যে একটা মন গড়া আশঙ্কায় নিজেকে এত ঘাটিয়ে কেন রাখো আমি বুঝতে পারি না। দিদি জামাইবাবু আমার গার্জেন নন, তাছাড়া তাঁদের আপত্তি করার কোনো কারণও তো থাকতে পারে না। তোমার মা বাবা? হ্যাঁ, তাঁরা হয়তো আপত্তি করতে পারেন। ছোট জামাই বিলিতি ডিগ্রিধারী হোক, এ বাসনা থাকাটা অস্বাভাবিক নয়। তবে কি জানো, আচ্ছা আমার একটা কথার উত্তর দাও তো। বলো। সমস্ত রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি এমএ পড়লাম না কেন, বলতে পারো? পড়লে না বোধ হয়। মানে? জানতাম বলতে পারবে না। তুমি গ্র্যাজুয়েট বলে আমি এমএ পাশ করতে চাইনি। সে কি, কেন? দ্রুত গলায় নীনা বলল। আরও বলতে হবে তোমায়? বেশি শিক্ষিতা স্ত্রী ঘরে থাকলে অনেক ক্ষেত্রেই স্বামীরা মনোবিকারের শিকার হয়ে পড়েন, তা কার অজানা? নীনার কাঁধে একটা হাত রেখে মোলায়েম গলায় সোমপ্রকাশ বলল, তুমি আমায় কত ভালোবাসো জানি না ভেবেছি। জানি সমস্ত রকম স্বার্থ ত্যাগ করতে পশ্চাৎপদ হবে না, তাও জানি। এরপরও কথা আছে, আমাদের খারাপ দিকটা ভেবে নেওয়া উচিত। হয়তো এই চাকরি থাকবে না,
আমরা তখন অথই জলে পড়ব। বিশেষে তুমি প্রাচুর্যের মধ্যে মানুষ। আমার জন্য ভেবো না, অসুবিধায় পড়ি বা না পড়ি তাতে কিছু আসে যায় না। আমাদের দুজনের মোটামুটি ভালো চাকরি আমি প্রায় জোগাড় করে রেখেছি। তুমি জোগাড় করেছো? হাসিতে মুখ ভাসিয়ে নীনা বলল, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমার এমন সমস্ত তালেবর বান্ধবীরা আছে যারা তাদের শিল্পপতি বাবা বা দাদাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারে। বুঝলে মশাই, হাত গুটিয়ে চুপচাপ বসে কিন্তু আমি নেই। এবার সোমপ্রকাশের হাসবার পালা। এত করেও আমাকে বিয়ে করতে হবে? হবেই তো, আমার হাতে না পড়লে তুমি মানুষ হবে নাকি? কথাবার্তা শুনে এটুকু বুঝতে কষ্ট হয় না, প্রেমের প্রাথমিক স্টেজ এরা অনেক দিন আগেই অতিক্রম করে এসেছে। এখন যত চিন্তা সব ভবিষ্যৎকে নিয়ে। সোমের আন্তরিকতায় যদিও কোনো খুঁত নেই, তবুও বারবার সোমপ্রকাশ ভেবেছে দুজনের মধ্যেকার অসাম্যের কথা। বছর দুয়েক আগে কিরণ শঙ্করের বাড়িতেই দেখা হয় দুজনের। প্রথম দর্শনেই নীনার ভালো লেগে যায় ওকে। বড় লোকের খামখেয়ালি মেয়ে, বলতে গেলে তার চেষ্টাতেই দুজনের ঘনিষ্ঠতা দানা বাঁধতে থাকে। অবশ্য সমস্ত কিছুই ঘটতে থাকে সকলের অজান্তে। সোম অবশ্য জানেন, জানতে পারলেও কিরণ শঙ্কর আপত্তি তুলবেন না। তিনি অত্যন্ত দিল খোলা মেজাজের লোক। কারোর আপত্তির কথা বাদ দিলেও আসল অন্তরায় হলো সাধ্য। নিজের সীমিত ক্ষমতায় নীনার মতো মেয়েকে ও কিভাবে সুখী করবে। নীনা ওর এই দ্বিধাকে অবশ্য গ্রাহ্যের মধ্যে আনছে না। নীনার কথায় সোম সচকিত হলো। এই শুনছো, তোমার সঙ্গে একটা বিশেষ পরামর্শ আছে। শুধু পরামর্শ নয়, একটা বিষয়ে সাহায্য চাই। বেশ তো, বলো না। একটু চুপ করে থেকে নীনা বলল, আমার দিদি খুব বিপদে পড়েছে গো, ওকে যে কোনো উপায়ে বাঁচাতে হবে। সোমপ্রকাশ আশ্চর্য হয়ে বলল, তোমার দিদি বিপদে পড়েছেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথম থেকেই কিছু কিছু বুঝছিলাম, তককে তককে থেকে বাকি সমস্তটাও বুঝেছি। দিদি নিজের দোষেই জড়িয়ে পড়েছে এই ব্যাপারে। জামাইবাবু তো নয়ই, আমি ছাড়া আর কেউ জানে না এই সমস্ত। তুমি তো শুধু ভূমিকাটাই করে যাচ্ছ, বলবে তো ব্যাপারটা কি? একটা লোক কিছুদিন থেকে দিদিকে অস্থির করে তুলেছে। তুমি তো জানো, দুস্থ মেয়েদের সুবিধার জন্য দিদি লোয়ার সার্কুলার রোডে একটা ছোটোখাটো নার্সিংহোম প্রতিষ্ঠা করেছে। ওখানে কয়েকদিন আগে একটা বাচ্চা জন্মাবার পর অসাবধানতায় মারা যায়। তারপরই ওই লোকটা ওখানে পৌঁছে দিদিকে ভয় দেখাতে থাকে। তার কথা না শুনলে সে পুলিশকে গিয়ে জানাবে এই সেবা সদন বাচ্চা মারার একটা আখড়া হয়ে উঠেছে। এমনকি মরা বাচ্চার মাও লোকটাকে সমর্থন জানাতে থাকে, জানো। কিন্তু সামাজিক প্রতিষ্ঠা ও নিজের ভবিষ্যতের কথা ভেবে দিদিকে চুপ করে যেতে হয়েছে। স্ট্রেঞ্জ। কি ফেভার তার কাছ থেকে চেয়েছে? রহস্য তো এখানেই, সে কিছুই বলেনি এখনো পর্যন্ত, শুধু দিদির পিছে লেগে রয়েছে। সমস্ত ব্যাপারটাই কেমন গোলমেলে। আচ্ছা, তুমি এত কথা জানলে কিভাবে? মিসেস চৌধুরী তোমায় বলেছেন? নিজে থেকে কেউ একথা বলতে চায়? একদিন এলগিন রোডের মোড়ে দিদিকে লোকটার সঙ্গে দেখে ফেললাম, তারপরে চেপে ধরতেই দিদি বলল সমস্ত কথা। এখন আমায় কি করতে হবে সেটা বলো। লোকটাকে দিদির পেছন থেকে কোনো রকমের সরাবার ব্যবস্থা করো, আর তোমাকে আর একটা লোকের গতিবিধির উপরেও নজর রাখতে হবে। বিস্মিত গলায় সোমপ্রকাশ বলল, আর একটা লোক? এই লোকটা বোধহয় আদিবাসী, ট্রাউজার পরে। সকাল থেকে দেখছি সে বাড়ির আশেপাশেই ঘুরঘুর করছে। অমনিই তোমার মনে হলো? আমার কথাটা শেষ করতে দাও। আদিবাসী লোকটার চোখ দিদির ঘরের উপরেই বেশি। কি করে সে জেনে ফেলেছে যে দিদি দক্ষিণ দিকের কোণের ঘরটায় থাকে? সোমপ্রকাশ হেসে বলল,
তোমার চোখও কিছু কম নয় দেখা যাচ্ছে। পুলিশে ঢুকে পড়লে কিন্তু পারতে, হ্যাঁ? আজকাল মেয়েদেরও তো ওই বিভাগে প্রবেশের অধিকার হয়েছে। নীনা ঝাঁঝিয়ে উঠল। পরিস্থিতিটা হেসে উড়িয়ে দেওয়ার মতো মোটেই নয়। যা বলছিলাম শোনো। কথা শেষ হবার আগেই একজনকে এই দিকে আসতে দেখা গেল। সোমপ্রকাশ ঝটিতে থামের আড়ালে চলে গেল। নীনা বুঝল আর এখানে অপেক্ষা করা সমীচীন নয়। সে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আরও একটু কাছে এগিয়ে আসতে আড়াল থেকেই সোমপ্রকাশ দেখল আগন্তুক মনীন্দ্রনাথের সেক্রেটারি ললিত ঘোষ। ওদিকে গানের আসর তখনও জমজমাট। বেশ কিছুক্ষণ উসখুস করে এইমাত্র ত্রিলোকনাথ ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলেন। গান তিনি অতিমাত্রায় ভালোবাসেন। কলকাতায় বিভিন্ন জলসায় তিনি নিয়মিত উপস্থিত থাকতে অভ্যস্ত। তবে আজ আর তার ভালো লাগছে না। নানা কারণে মন কিছুটা বিক্ষিপ্ত তার। নিজের ঘরে না গিয়ে পার্লারের দিকে এগোলেন ত্রিলোকনাথ। সিগারেট ধরিয়ে নিয়ে ঘন ঘন টান দিতে দিতে চলেছেন। নিজের পরিকল্পনাকে কিভাবে কার্যকরী করবেন তাই এখন তার মনে ঘুরপাক খাচ্ছে। পার্লারে পৌঁছবার পরই সেক্রেটারি কুমার সেনের সঙ্গে তার দেখা হয়ে গেল। সেন, রিপোর্ট রেডি? একটা বাকি আছে স্যার। কাজটা আপনাকে ফেলে রাখতে বলিনি, শেষ করুন গিয়ে। কুমার সেন দ্রুত অদৃশ্য হলেন। সিগারেটের টুকরোটা অ্যাস্ট্রেতে নির্মমভাবে গুঁজে দিয়ে বেতের চেয়ারে বসতে যাবেন, গেটের কাছে একজন দাঁড়িয়ে থাকতে দেখলেন। চাঁদের আলো থাকায় গেটের কাজটা পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিল। এই লোকটাকেই বাংলোর আশেপাশে বার কয়েক ঘোরাঘুরি করতে দেখেছেন ত্রিলোকনাথ। তিনি গলা চড়িয়ে বললেন, কে ওখানে? সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে উত্তর এলো, স্যার, আমি জোসেফ হেমব্রাম স্যার। হেমব্রম এসে সেলাম ঢুকল। তাকিয়ে থাকবার মতো চেহারা ও সাজ তার। ধান সিদ্ধ করা হাড়ির উল্টো দিকের মতো কুচকুচে গায়ের রং। দুটি চোখই অসম্ভব লাল। বৈশিষ্ট্যহীন মুখে কেমন নির্লিপ্ত ভাব। পরনের আঁট-শাট লাল রঙের ট্রাউজার পায়ের পাতার এক বিঘত উপরে এসেই থেমে গেছে। নানা আকারের টালি দেওয়া কোট গায়ে। টাইয়ের পরিবর্তে গলায় একটা রঙিন নেকড়ার ফালি ঝোলানো রয়েছে। মূর্তিটিকে ভালোভাবে নিরীক্ষণ করে ত্রিলোকনাথ অবাক হলেন। বললেন, কে তুমি? ওই যে বললাম স্যার, আমি জোসেফ হেমব্রাম। ভাঙা ভাঙা বাংলায় বিনীতভাবে সে বলল, সকাল থেকে এখানে ঘুরঘুর করছো কেন? আপনাদের চাকর মংরু পাসি, ও আমার বন্ধু স্যার। সকাল থেকেই আমি তাকে খুঁজছি। তুমি কি এখানেই থাকো নাকি? আপনাদের জমি চাষ করে আমার ভাগনা, আমি তো তারই ঘরে থাকি স্যার। মংরু নিজের ঘরেই বোধহয় আছে, গিয়ে দেখো। নট করার ভঙ্গিতে একবার ঝুঁকে হেমব্রম ওখান থেকে সরে এলো। তারপর গেল বাড়ির পেছন দিকে মংরুর সন্ধানে। ত্রিলোকনাথের চোখের আড়াল হবার পরই তার হাবভাবের পরিবর্তন দেখা গেল। বিনীত ভাবের মুখোশ ঝেড়ে ফেলে নিয়ে এবার স্মার্ট হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টি এধার ওধার বুলিয়ে নিয়ে মংরুর ঘর পেছনে ফেলে সে এগিয়ে এলো। কাঁচের জানলা ভেদ করে চৌকো আলো এসে পড়ছিল ঘাসের উপর। হেমব্রম বার কয়েক টোকা দিল কাঁচের উপর। রীনা চৌধুরী উপন্যাসে মন বসাবার চেষ্টা করছিলেন। শব্দ অনুসরণ করে উনি জানলার সামনে দাঁড়ালেন। সার্সির মধ্যে দিয়ে আগন্তুককে দেখে নেবার পর পাল্লা খুললেন। চাপা গলায় হেমব্রম বলল, ম্যাম সাহেব, চিঠি আছে। রীনা কিছু বললেন না, শুধু হাত বাড়িয়ে দিলেন। চিঠিটা নিয়ে জানলা বন্ধ করে দিয়ে আবার এসে বসলেন চেয়ারে। খাম ছিঁড়তেই এক চিলতে কাগজ বেরিয়ে পড়ল। গোটা গোটা অক্ষরের লেখা চিঠিখানা তিনি পড়লেন, আবার পড়লেন, তারপর ব্লাউজের মধ্যে ঢুকিয়ে রাখলেন চিঠিখানা। রীনা চৌধুরীকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। নিশ্চিদ্রভাবে চুপচাপ ওইখানেই বসে রইলেন কিছুক্ষণ।
তারপর দেয়ালে টাঙানো বড় আয়নাটার সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। অনেক সময় নিজেকে খুঁটিয়ে দেখে নেওয়ার মধ্যে একটা সান্ত্বনা থাকে। রীনা চৌধুরীর বয়স 37-38-এর কম হবে না, তবে দেখলে 25-এর বেশি মনে হয় না। সুঠাম দেহ ও ধারালো সুশ্রী তাকে মনোলোভা করে রেখেছে। আয়নার কাছে সরে এসে উনি রিস্ট ওয়াচের দিকে চোখ ফেরালেন। 9:20। ডায়নামোর একটানা শব্দই জায়গাটাকে জাগিয়ে রেখেছে, নয়তো মনে হতো অর্ধেক রাত্রি অতিক্রম করেছে বুঝি। কি ভেবে উনি আলমারিটা খুললেন। ব্লাউজের মধ্যে থেকে চিঠিটা বার করে শাড়ির তাকের তলায় তিনি রাখলেন। আলমারি বন্ধ করে আবার এসে বসলেন চেয়ারে। ড্রয়িং রুমে তখন গান শেষ হয়েছে। চন্দ্রশেখর খাঁ একাই 2.5 ঘন্টা ধরে আসর জমিয়ে রেখেছিলেন। এখন 2 সঙ্গীকে নিয়ে পাশের ঘরে বিশ্রাম নিতে গেছেন। আজ রাতটা তাদের এখানেই কাটাতে হবে। সকালে গাড়ি করে এরাই পৌঁছে দেবে পরেশনাথ। ওখান থেকে গন্তব্যস্থলের জন্য ট্রেন ধরতে হবে। কাঁটায় কাঁটায় 10টায় সকলে ডিনারে বসলেন। একসময় মনীন্দ্রনাথ বললেন, আচ্ছা, তাহলে খেয়ে উঠেই আমরা আলোচনায় বসবো, কি বলেন? কিরণ শঙ্কর বললেন। আমারও তাই ইচ্ছে। ত্রিলোকনাথ বললেন, এত তাড়াহুড়ো করবার কি আছে? আমরা তো কালও আলোচনায় বসতে পারি। আরে আপনি বুঝতে পারছেন না মিস্টার মিত্র, কাল বলে ফেলে রাখবার ব্যাপার এটা নয়। এখানে আসার প্রোগ্রামটা ফিক্স না হয়ে গেলে কলকাতাতেই আলোচনাটা করে নেওয়া যেত। বিশেষ করে অডিট হওয়ার আগেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। কিরণ শঙ্করের কথা শুনে ত্রিলোকনাথ বললেন, হিসেবের মার প্যাচে বেশ মোটা টাকা ক্যাশ বেরিয়ে গেছে। এই সম্পর্কে আপনারা নিশ্চিত? কাগজপত্র খুঁটিয়ে দেখলেই বুঝতে পারা যাবে কাজটা কার। কোনো অসৎ কর্মচারীকে প্রতিষ্ঠানে রাখা তো ঠিক নয়। আমাদের কোটেশন ফাঁস হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর কথা একবার ভেবে দেখুন। শুধুমাত্র এই কারণেই রাউরকেল্লার এত বড় কাজটা নিতে পারলাম না। এইভাবে চলতে থাকলে তো কোম্পানি লাটে উঠে যাবে। বেশ, আমার আপত্তি নেই। 12টার পর তাহলে বসা যাবে। তার আগে মানে? ত্রিলোকনাথ থেমে গেলেন। সকলেই জানেন ডিনারের পর প্রত্যহ লাল জল নিয়ে কিছুক্ষণ ব্যস্ত না থাকলে ত্রিলোকনাথের মন মেজাজ আবার ভালো থাকে না। কেউ আর ও প্রসঙ্গের জের টানলেন না। মনীন্দ্রনাথ অন্য কথা পারলেন। মিসেস চৌধুরী, আপনি তো গান শুনতে এলেন না? মুখ নিচু করে রীনা খেয়ে যাচ্ছিলেন। মুখ না তুলেই বললেন, ডায়নামোর আওয়াজের মধ্যে আপনারা যে কিভাবে গান শুনছিলেন ভেবে পাই না। স্ত্রীর দিকে একবার তাকিয়ে নিয়ে কিরণ শঙ্কর বললেন, আসল কথা কি জানেন মিস্টার রায়, ও একেবারেই উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করে না। হালকা কথাবার্তার মধ্যে দিয়েই ডিনার শেষ হলো। মিনিট 15 পরে ডায়নামো বন্ধ হলো। রাতভর অনর্থক যন্ত্রটা চালু রাখবার কোনো মানে হয় না। মংরু কেরোসিন তেলের ল্যাম্প প্রত্যেক ঘরেই দিয়ে এলো। মনীন্দ্রনাথ ও কিরণ শঙ্কর একজোড়া তাস নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলেন। এখন কিছুক্ষণ সময় তাদের কাটাতে হবে ত্রিলোকনাথের অপেক্ষায়। অবশ্য সেক্রেটারি 3 জনকেই সতর্ক করে রাখা হয়েছে, প্রয়োজন হলেই তারা যেন উঠে আসে। রীনা নিজের ঘরেই চলে গিয়েছিল। তিনি জানেন কাজ পাগল স্বামী আলাপ আলোচনা শেষ না করে অর্থাৎ রাত 3টের আগে কখনোই ঘরে আসবেন না। কাজেই তিনি এখন নিশ্চিন্তে নিজের কাজে এগোতে পারেন। লং কোটটা পরে নিয়ে বোতামগুলো সমস্ত ইঁটে দিলেন। ছোট শালটা মাথায় ঘোমটার আকারে দিয়ে নিলেন গলায়। ঘরের দরজার ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে বাথরুমে গিয়ে ঢুকলেন। তারপর মেথর ঢোকার দরজা দিয়ে বাগানে চলে এলেন। সঙ্গে সঙ্গে তীব্র ঠান্ডা শরীরকে ঝনঝনিয়ে দিল। গায়ে এতগুলো গরম কাপড় আছে, তাতেও যেন তার কাজ হচ্ছে না। রীনা 2 হাত পকেটের মধ্যে দিয়ে মিনিট কয়েক সেখানেই দাঁড়িয়ে রইলেন। ঠান্ডাটা শরীরে সইয়ে নিতে চাইলেন মনে হয়। সামনের গেটের দিকে তিনি গেলেন না। পেছন দিকে ছোট একটা গেট আছে, সেটা দিয়েই রীনা কম্পাউন্ড পেরিয়ে বাইরে এলেন। গোটা কয়েক ঝাঁকড়া গাছ
জায়গাটিকে অন্ধকার করে রেখেছে। সাহস সংগ্রহ করেই ঘর থেকে বেরিয়েছিলেন রিনা। এখন দারুণ ভয় করতে আরম্ভ করেছে তার। হঠাৎ এক ঝলক আলো ঝলসে উঠল। টর্চ হাতে এগিয়ে এলো হেমব্রাম। ভয় পাবেন না মেম সাহেব, আমি আসুন আসুন, এইদিকে আসুন। সাহেব উধারে অপেক্ষা করছেন আপনার জন্যে। বুকের মধ্যে ভয়ের ভারী রোলা চলতে থাকলেও রিনা কিছু বললেন না। নীরবে অনুসরণ করলেন হেমব্রামকে। বেশি দূরে যেতে হলো না। গাছগুলোর ছায়া যেখানে কেটে গেছে, ফিল্থের হ্যাট আর গ্রেট কোট শোভিত একজন দাঁড়িয়ে রয়েছে। লোকটি বলল, এবার তুমি যেতে পারো। আপনি? আমি আজ রাতে নাও ফিরতে পারি। আর কিছু না বলে হেমব্রাম গাছগুলোর মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে গেল। রিনা বললেন, আমি কি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছি তা তুমি সত্যিই বুঝতে পারছো না? সে হালকা সুরে বলল, চিঠি লিখে তোমাকে ডাকা অন্যায় হয়েছে, এটাই বলতে চাইছো তাই তো? কি করব, উপায় ছিল না যে। কলকাতা থেকে কবে এসেছো? আজই সকালে। আমার কিন্তু খুব ভয় করছে। বাঘটা আসবে না তো? লোকটি পকেট থেকে একটা রিভলভার বের করল। আত্মরক্ষার পক্ষে এটা মন্দ নয়, কি বলো? তোমার শুধু ভয় করছে না, শীতও করছে। কাছেই একটা ঝুঁকি আছে, আগুনও পাওয়া যাবে। এসো। আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। বেশ তো। দুজনে চলতে আরম্ভ করল। কয়েক পা এগিয়ে রিনা বলল, আমি নার্সিংহোম বন্ধ করে দিচ্ছি। হঠাৎ? নার্সিংহোম বন্ধ না হলে আমি কোনো মতেই তোমাকে এড়িয়ে যেতে পারবো না। অন্যায় চূড়ান্তে পৌঁছেছি, তা আমরা কেউই এখন আর অস্বীকার করতে পারি না। এখনো একদিনে তুমি অনেক কথাই ভেবেছো দেখছি। আগুনে হাত দিলে হাত পুড়বে, এ কথা আমরা প্রথম থেকেই জানতাম। যাক, এসে পড়া গেছে। এসো, ঘরে বসেই কথা হবে। দুজনে গোল পাতা আর বাঁকারি দিয়ে ছাওয়া ঘরের মধ্যে গিয়ে ঢুকল। মনীন্দ্রনাথ এক মনে পেশেন্স খেলছেন। সিগারেটের ধোঁয়া ছাড়ায় ব্যস্ত আছেন কিরণ শঙ্কর। একপাশে বড় সাইজের একটা সুটকেস রাখা রয়েছে। ওতেই আছে অফিসের দরকারি সমস্ত কাগজপত্র। ডিরেক্টর ত্রয় বিশেষ চিন্তিত হয়ে পড়েছিলেন। একাধিকবার তাদের কোটেশন ফাঁস হয়ে যাওয়ায় ভিতরের লোক ছাড়া কারুর পক্ষে এ কাজ করা একেবারেই সম্ভব নয়। কিন্তু যে করেছে তাকে এখনও চিনে নেওয়া সম্ভব হয়নি। এই রকম পরিস্থিতিতেই অ্যাকাউন্টেন্ট আরও গুরুতর কথা জানিয়েছেন। বুলডোজার ইত্যাদি কয়েকটি যন্ত্র কেনার জন্যে একটি প্রতিষ্ঠানকে মোটা টাকা আগাম দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে মাল সাপ্লাই না করায় খোঁজ নিয়ে দেখা গেছে ওই কোম্পানির কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ প্ল্যান করে কেউ 1.5 লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছে এদের থেকে। বোল্ডার অ্যান্ড রুফের মতো খ্যাতিনামা কোম্পানির এইভাবে চিড় খেয়েছে। এই চিড়ি ক্রমে ক্রমে বিরাট ফাটলের আকার নেবে। এখন আর কোম্পানিটিকে টিকিয়ে রাখা যাবে না। ওই দুই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই এখন ডিরেক্টররা আলোচনা করতে চলেছেন। 12টা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। ত্রিলোকনাথ ড্রয়িং রুমে এলেন 11:35-এই। লিকারের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়, কাজেই হাবে ভাবে বুঝতে পারা যায় না যে তিনি নেশা করেছেন। সুটকেসটা কাছে টেনে নিয়ে ঘনিষ্ঠভাবে বসলেন তিনজন। ত্রিলোকনাথ কোনো ভূমিকা না করেই বললেন, আমার সন্দেহ ওই মিস্টার দেকে। তিনি কোম্পানির ম্যানেজার। দুক্ষেত্রেই ফাউল প্লে করার সুবিধা তার পক্ষেই সবচেয়ে বেশি নয় কি? আমি আপনার সাথে একমত হতে পারলাম না মিস্টার চক্রবর্তী। কোটেশন ফাঁস করাটা ম্যানেজারের কাজ বলে কিছুক্ষণের জন্য মেনে নিতেও পারি, কিন্তু ভুয়ো কোম্পানিকে টাকা অ্যাডভান্স করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মনীন্দ্রনাথ বললেন, আপনি ঠিক বলেছেন। আমাদের অনুমতি ছাড়া তার পক্ষে ক্যাশিয়ারের কাছ থেকে এত টাকা উইথড্র করা সম্ভব নয়।
আপনি বলতে চাইছেন আমাদের তিনজনের মধ্যেই কেউ এ কাজ করেছে? কি বিশ্রী ব্যাপার! এইভাবে যৌথ ব্যবসা চলতে পারে না। আপনাদের কাছে একটা প্রস্তাব, এই লিমিটেড কনসার্নকে ভেঙে দেওয়া হোক। মনীন্দ্রনাথ ও কিরণ শঙ্কর দুজনেই অবাক, প্রায় একসঙ্গে বললেন, ভেঙে দিতে হবে। হ্যাঁ, শর্টটার বীজ যদি আমাদের মধ্যে ঢুকে থাকে তাহলে এ প্রতিষ্ঠান আর বেশি দিন নয়, এটি ভাঙতে শুরু করেছে। এক কাজ করুন, আপনারা নিজেদের শেয়ার আমায় বিক্রি করে দিন। আমি একাই বোল্ডার অ্যান্ড রফকে হাতে রাখতে চাই। তখন পার্টনার চিটেড হবার প্রশ্ন আর উঠবে না। কিরণ শঙ্কর বললেন, এই সমস্ত কি বলছেনটা কি? মনে হয় আজ আপনি নেশার মাত্রাটা বোধহয় ঠিক রাখতে পারেননি, তাই না? শেয়ার বিক্রির কোনো প্রশ্নই উঠতে পারে না। ও সমস্ত কথা এখন থাক। তার চেয়ে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় বসেছি সেই সম্পর্কেই কথা আরম্ভ করা ভালো। কাগজপত্র সঙ্গেই রয়েছে। আমি প্রস্তাব করি, গত 3 মাসে অ্যাকাউন্টে আমরা কে কত টাকা ড্র সাসপেন্স করেছি তার হিসেবটা দেখলেই রহস্যটা বোধহয় একটু পরিষ্কার হবে। কথাটা শেষ করেই মনীন্দ্রনাথ অন্য দুইজনের মুখের দিকে তাকালেন। কিরণ শঙ্কর সুটকেসটি কাছে টেনে নিয়ে খুলতে খুলতে বললেন, তাহলে আমরা এই ইস্যুটাকেই প্রথম এজেন্ডা হিসেবে ধরে নিলাম। এর নিষ্পত্তি হয়ে যাওয়ার পর তারপর কোটেশন ফাঁস হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। ঠিক এই সময় এমন এক ঘটনার অবতারণা হলো যার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। ঘটনার অবতারণা না বলে চরম নাটকীয় পরিস্থিতির সূচনা বলাটাই বোধ হয় ঠিক হবে। গায়ে চন্দ্রশেখর খাঁ 2 বাজিয়ে সঙ্গী ঘরে প্রবেশ করল। তাদের চালচলনে বেপরোয়া ভাব ফুটে উঠেছে। কাউকে কিছু বলার অবকাশ না দিয়ে একজন বলল, সুটকেসটা খুলবেন না, কাগজপত্র সমেত ওটা আমাদের চাই। তিনজনেই স্তম্ভিত। লোকটা বলে কি? ততক্ষণে আরও একজন এগিয়ে গিয়ে ঝটকা মেরে কিরণ শঙ্করের হাত থেকে সুটকেসটা কেড়ে নিল। দুঃসাহসের এরকম আত্মপ্রকাশ চোখের উপরে ঘটতে তারা আগে কখনো কেউই দেখেনি। আপনাদের সাহস তো কম নয়। মাংড়ু, মাংড়ু! মংরু, কেউ আসবে না। সকলের মোটামুটি একটা ব্যবস্থা করেই আমরা এখানে এসেছি। বাঁধ, কি দেখছিস কি? তার কথা শেষ হবার আগেই কিরণ শঙ্কর ত্রিলোকনাথ ওদের উপরে ঝাঁপিয়ে পড়বার উপক্রম করল, কিন্তু দুইজনেই পিছিয়ে গেল। ততক্ষণে একটা লোক পকেট থেকে বের করেছে রিভলভার। আমরা হ্যাঁ, আপনাদের কিছু শিক্ষা দেব বলে ভাবছি। ঘটনার আকস্মিকতায় তিনজনেই বেশ দিশেহারা হয়ে উঠেছিলেন। তবে উদ্যত রিভলভারের সামনে বেশি কিছু করতে গেলে যে গুলি সঙ্গে সঙ্গে শরীরে প্রবেশ করবে তা বুঝে নিতে তাদের কষ্ট হলো না। সুবোধ বালকের মতো তারা দুজনের আগে আগে চললেন। দেখাই যাক না কোথাকার চল কোথায় গিয়ে দাঁড়ায়। বাগান পেরিয়ে গেটের বাইরে তিনজনকে নিয়ে এলো ওরা। একটা ল্যান্ড রোভার সেখানে দাঁড়িয়েছিল। রিভলভার উঁচিয়েই ওদের তোলা হলো গাড়িতে। একজন স্টার্ট দিল। চাঁদ হেলে পড়ায় এখন আর তেমন চারধার স্বচ্ছ নেই, ছায়া ছায়া ভাব। ল্যান্ড রোভার এগিয়ে চলেছে। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে পারি কি? রিভলভার বাগিয়ে দ্বিতীয়জন বসেছিল ওদের মুখোমুখি। কিরণ শঙ্করের প্রশ্নের উত্তরে সে বলল, মাইল দূরে গিয়ে আমরা ছেড়ে দেবো, বুঝলেন তো? এই ঠান্ডায় ফেরার সময় হাঁটার আনন্দ কীরকম আপনি ঠিক বুঝতে পারবেন। কিন্তু এতে আপনাদের লাভ কি? আরে লোকসান নেই, শাস্তি অনেক কম হচ্ছে। আপনারা আমাদেরকে অনেক চালিয়েছেন জানেন তো, সেই তুলনায়। ত্রিলোকনাথ বললেন, আপনাদের কোনো অপকার তো আমরা করিনি। এই চুপ করে বসুন তো, এত কথা বলবেন না। পাকা রাস্তা ছেড়ে ল্যান্ড রোভার এবার কাঁচা রাস্তায় নামল। দুই পাশে ঘন গাছের সারি। এই প্রাকৃতিক অ্যাভিনিউয়ের মধ্যে আলোর চিহ্ন মাত্র নেই। সামনের দিকে গাড়ির হেডলাইট অন্ধকারকে অবিরাম চিরে চলেছে। কৌতূহল আর আশঙ্কা নিয়ে বোল্ডার অ্যান্ড রুফের 3 ডিরেক্টর ঠাসাঠাসি করে বসে রইলেন। বোল্ডার ভিলা থেকে যাত্রা করার পর মিনিট 15 বোধহয় অতিক্রমও হয়নি। ল্যান্ড রোভার থেমে গেল।
হেডলাইটের আলোয় দেখা গেল সামনেই গোটা কয়েক কুঁড়ে ঘর। তাতে লোক আছে কি নেই তা বুঝতে পারা গেল না। তিনজনকে ওখানে নামানো হলো, জানানো হলো ওদের কিছুক্ষণ এখানেই থাকতে হবে। তারপর প্রত্যেকের দুহাত বাঁধা হলো কাপড়ের শক্ত দড়ি দিয়ে। পরিস্থিতি ক্রমেই রহস্যময় হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে এরা চায়টা নয়, তবুও কেউ কিছু বললেন না। বলেই বা কি হবে? হাত বাঁধা হয়ে যাবার পর আলাদাভাবে তিনজনকে তিনটে কুঁড়ে ঘরের দিকে নিয়ে যাওয়া হলো। আচমকা সোমপ্রকাশের ঘুম ভেঙে গেল। তেল ফুরিয়ে যাওয়ায় আলোটা নিভে গেছে। বুদ্ধি করে টর্চটা পাশেই রেখেছিল সে। বোতাম টিপে রিস্ট ওয়াচের উপরে হাত বোলালো। 12:35। মনে মনে ভীষণ লজ্জিত হলো সোমপ্রকাশ। ঘুমিয়ে পড়া তার একেবারেই উচিত হয়নি। মিটিংয়ে বসেছিলেন ওরা। যে কোনো মুহূর্তে মিস্টার চৌধুরীর ওকে দরকার হতে পারত। দরকার হয়েছিল কি না তাই বা কে জানে। সেক্রেটারি একেবারে ঘুমে নিদ্রিত দেখে হয়তো তিনি আর তাকে ওঠাতে চাননি। সোমপ্রকাশ ঘুমোতে চায়নি। বালিশ ঠেসান দিয়ে আড় হয়ে বসে সিগারেট ধরিয়ে নিনার কথা ভাবতে ভাবতে কর্তার ডাকের অপেক্ষায় ছিল সে। কখন ঘুমিয়ে পড়েছে তা নিজেও জানে না। এবার একবার দেখা দরকার ওরা এখন ড্রয়িং রুমে আছে কিনা। সোমপ্রকাশ বিছানা থেকে নামল। টর্চ হাতে নিয়ে কয়েক পা এগিয়েছে। মংরুর নাম ধরে জোরে জোরে ডাকতে শুনল। দরজাটা ধাক্কা দেওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। গলাটা যেন ললিত বাবু। ওর আবার কি হলো? সোমপ্রকাশ তাড়াতাড়ি ঘর থেকে বেরুতে গিয়ে অবাক হয়ে গেল। দরজাটা খোলাই ছিল। এখন বাইরে থেকে কে ছিটকিনি দিয়ে আটকে দিয়েছে। এ কি ধরনের রসিকতা! দুপাশের ঘর থেকে ললিত ঘোষ আর কুমার সেনের হাঁকাহাঁকিতে বুঝতে পারল ওর সঙ্গে কেউ রসিকতা করেনি। এদের তিনজনের দরজাই বাইরে থেকে বন্ধ। কে বন্ধ করল? কর্তারা কি? না, তারাই বা এ কাজ করবেনই বা কেন? সোমপ্রকাশ বারান্দার দিকের জানলাটা খুলল। মংরু গেল কোথায়? এত ডাকাডাকি কি তার কানে যাচ্ছে না? এই সময় ছোট্ট একটা ল্যাম্প হাতে মিনাকে আসতে দেখা গেল। সেই সোমপ্রকাশকে দেখতে পায়নি। ললিত ঘোষের দরজাটা গিয়ে খুলল। আপনাকে বন্ধ করে রেখেছিল কে? কাঁপা কাঁপা গলায় ললিত বলল, কি করে বলবো? এ কি, পাশের ঘর দুটোর দরজা যে বন্ধ। এরপর সোমপ্রকাশ ও কুমার সেনকে উদ্ধার করা হলো। সোমপ্রকাশ বলল, এত চেঁচামেচিতে কর্তাদের ঘুম ভাঙলো না কেন? মংরু বা গেল কোথায়? কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। খোঁজাখুঁজি করে দেখা গেল মনীন্দ্রনাথ বা ত্রিলোকনাথ নিজের ঘরে নেই। বৈঠক শেষ করে তারা বিছানায় আশ্রয় নেয়নি সেটা বুঝতে পারা যাচ্ছে। তবে চেয়ারে বাঁধা অবস্থায় গায়ে খাঁ সাপকে পাওয়া গেল। মুখে দলা পাকানো রুমাল দিয়ে বন্ধ করা। এই ঠান্ডাতেও এক গ্লাস জল খেয়ে ধাতস্থ হয়ে তিনি যা বললেন তার সারমর্ম হল, তন্দ্রা এসে গিয়েছিল। এমন সময় তার সঙ্গীরা তাকে জোর করে বিছানা থেকে তুলে মুখে রুমাল ঠুসে দেয়। তারপর বেঁধে রেখে যায় চেয়ারের সঙ্গে। ঘটনার শোচনীয় অগ্রগতি লক্ষ্য করে নিনা হতবাক হয়ে গেল। সে প্রায় ছুটে গিয়ে দিদির ঘরের দরজায় ধাক্কা দিতে লাগল। রিনা বেরিয়ে এলেন। এখনও তার গায়ে লঙ্ক, ঘোমটা দেওয়া অবস্থায়, শালটা কাঁধের উপরে ফেলা। জামাইবাবু আছেন ঘরে? না তো, কেন, কি হয়েছে? ওদের ওদের কাউকে পাওয়া যাচ্ছে না। বাড়িতে অদ্ভুত সমস্ত ব্যাপার ঘটছে। বলিস কি? রিনা যতটুকু যা জেনেছে তার দিদিকে বলল। সমস্ত শোনার পর রিনাকে বেশ বিচলিত হতে দেখা গেল। একবার মনে হলো গাড়ি নিয়ে তিনজন বাড়ি থেকে বেরিয়ে কোথাও যায়নি তো। তাই যদি যাবেন তবে সেক্রেটারিদের ঘর বন্ধ করে রেখে যাবেনই বা কেন? তাছাড়া ওই বাজিয়ে দুইজনের ভূমিকাই বা এত গুরুত্বপূর্ণ কেন? দুই বোন দ্রুত পা চালিয়ে ড্রয়িং রুমে এলেন। ততক্ষণে মংরুকে উদ্ধার করে আনা হয়েছে।
সে নিজের ঘরে বন্ধ ছিল। এখন কর্তব্য নির্ধারণের জন্য সকলে রিনার দিকে তাকালো। রিনা বলল, আপনারা কেউ দেখান তো বাইরে গাড়িটা আছে কি না। কুমার বলল, গাড়ি আছে। তাই তো, সকলে কোথায় উধাও হয়ে গেলেন কিছুই বুঝতে পারা যাচ্ছে না। আপনারাই বলুন কি করা যায় এখন। গুরুতর কিছু একটা ঘটেছে বলে মনে হচ্ছে। এখন পুলিশে খবর দেওয়াই ভালো। এইখানে তো কোনো থানা নেই, খবর দিতে গেলে সেই পরেশনাথ যেতে হয়। সোমপ্রকাশ ঠিকই বলেছেন, ওরা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। আপনারা কেউ একজন গাড়ি নিয়ে চলে যান পরেশনাথ, পুলিশকে গিয়ে ব্যাপারটা অবশ্যই বলুন। পরেশনাথ কিন্তু যাওয়া সম্ভব হলো না। এখানে সকালে ট্রেনেই এসেছিলেন এক ত্রিলোকনাথ বাদে। তিনি নিজের গাড়ি ড্রাইভ করে নিয়ে আসেন। গাড়িখানা পোর্টিকোতেই দাঁড় করানো ছিল। স্থির হলো কুমারী যাবে, কিন্তু অচিরেই বুঝতে পারা গেল গাড়ির চাকা চারটের হাওয়া বের করে দেওয়া হয়েছে। সুতরাং এখনকার মতো পরিকল্পনা পরিত্যক্ত হলো। সকাল হবার আগে ছাড়া পরেশনাথ যাওয়ার জন্যে কোনো ব্যবস্থা আর করা সম্ভব নয়। আরও আধ ঘন্টা খানেক এলোমেলো আলোচনা ও দিশেহারা মন নিয়ে সকলে ড্রয়িং রুমে অপেক্ষা করল। তারপর রিনার কথায় আশ্রয় নিল যে যার ঘরে। ঘুম আসবে না আজ, এখন করণীয়ই বা কী আছে। ঘরে ফেরার পথে নীনা বলল, আমার বেশ ভয় করছে দিদি। আমার ভয় আশঙ্কা দুই হচ্ছে। পাঁচটা লোক এভাবে উধাও হয়ে গেল। নীনা এদিকে ওদিকে তাকাতে তাকাতে বলল, আমি এখন একলা থাকতেই পারবো না। চারধার কেমন ছমছম করছে দেখছো। দুইজনে রিনার ঘরে গিয়ে ঢুকল। বালিশে ঠেসান দিয়ে বসে সোমপ্রকাশ একটা সিগারেট ধরিয়েছে। আকাশ পাতাল চিন্তা কুড়ে কুড়ে খেয়ে চলেছে ওকে। বর্তমান পরিস্থিতিকে একমাত্র লোমহর্ষক গোয়েন্দা কাহিনীর সঙ্গে তুলনা করা চলে। স্বাভাবিক মেজাজেই তিনজন আলোচনায় বসবার জন্য তৈরি হয়েছিলেন। তারপর এমন কি ঘটল? তাছাড়া ওই বাজিয়ে দুইজনের কার্যকলাপও নিদারুণ সন্দেহজনক প্রমাণিত হচ্ছেই বা কেন? ঘর অন্ধকার, ল্যাম্পে তেল থাকলে বাতিটা জ্বলত। টর্চ জেলে রিস্টওয়াচ দেখে নিল সে। 1:15। মাথার মধ্যে কেমন যেন ঝাঁঝা করছে তার। ঘুমিয়ে পড়ার কথা ভাবাও যায় না। সোমপ্রকাশ স্থির করল ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সাইকেলে চেপে ও চলে যাবে পরেশনাথ। কিস্কু মাঝির একটা ভাঙাচোরা সাইকেল আছে, ওটা চেয়েই অগত্যা কাজে লাগাতে হবে। এই জটিল পরিস্থিতির পরিসমাপ্তি ঘটানোর জন্যে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে এখানে আনা দরকার। সোমপ্রকাশ কিভাবে জানাবে? আর মাত্র কিছুক্ষণের মধ্যে জটিলতা অসম্ভব রকম বেড়ে যাবে। বিভ্রান্তির শেষ সীমায় পৌঁছতে হবে সকলকে। স্থানীয় পুলিশকে স্বীকার করে নিতে হবে এরকম ঘনীভূত রহস্যের মুখোমুখি তাদের কখনো দাঁড়াতে হয়নি। সিগারেট ছোট হয়ে যাওয়া টুকরোটা সোমপ্রকাশ দূরে ফেলে দিল। অন্ধকারের মধ্যে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা কথা উদয় হলো ওর মনে। গভীর রাত্রে মিসেস চৌধুরীর সাজ পোশাক অত টিপটপ থাকা উচিত ছিল না। দেখে মনে হচ্ছিল তিনি বিছানা থেকে উঠে আসেননি, যেন কোথাও থেকে বেরিয়ে ফিরলেন। অবসর ধারণা ঠিক নাও হতে পারে, হয়তো ঠান্ডা বরদাস্ত করতে না পেরে লংকোট আর শাল সমেতই শুয়েছিলেন। তাছাড়া স্বভাবটা ওর কেমন কেমন একটা। 2.5 বছর থেকে দেখছে, তবু মহিলাটিকে ঠিক বুঝে উঠতে পারল না সে। সেদিক থেকে নীনা অনেক সহজ। ঠিক এই সময় সোমপ্রকাশের চিন্তার স্রোত প্রচণ্ডভাবে বাধা পেল। রাতের নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে গুলি ছুঁড়ল কে একজন। পর মুহূর্তেই একটা আত্মচিৎকার। লাফ দিয়ে বিছানা থেকে নেমে দরজা লক্ষ্য করে ছুটল সোমপ্রকাশ। ইতিমধ্যে আরও 2বার গুলির আওয়াজ এবং মেয়েলি গলার আর্তনাদ পাওয়া গেল। দুর্ঘটনার কেন্দ্রে যে রিনা চৌধুরীর ঘর তাতে কোনো সন্দেহ নেই। সোমপ্রকাশ যখন ওখানে গিয়ে পৌঁছালো তখন বাড়ির আর সকলেই চরম উৎকণ্ঠা নিয়ে সেখানে উপস্থিত। দরজা ভেতর থেকে বন্ধ, ধাক্কাধাক্কি চলছে, কিন্তু কারোর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। মিসেস চৌধুরী, দরজা খোলেন। অমরি, ছুটে গিয়ে মিস্ত্রিকে বল ডায়নামোটা চালিয়ে দিতে। আরও কয়েক মিনিট দরজা ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না।
দুই বোনের মধ্যে একজনও এসে দরজা খুলে দিতে পারছে না কেন? কুমার, ললিত ঘোষ ও সোমপ্রকাশ দ্রুত নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করে নিল বর্তমান ক্ষেত্রে দরজা ভেঙে ফেলাই একমাত্র পন্থা। ভারী সেগুন কাঠের দরজা ভাঙতেও বেশ সময় লাগল। ঘর সম্পূর্ণ অন্ধকার। সোমপ্রকাশের কাছে টর্চ ছিল। বোতাম টিপতেই এক ঝলক আলো গিয়ে পড়ল টেবিলের উপর। আলো সরাতে সরাতে এসে থামল খাটে। যে দৃশ্য চোখে পড়ল তাতে তিনজনই শিউরে উঠল। শরীরকে দুমড়ে পাশ ফিরে পড়ে আছেন রীনা চৌধুরী। রক্তে ভেসে যাচ্ছে বিছানা, কিন্তু নীনা কই? সোমপ্রকাশের বুকের মধ্যে দ্রুত স্পন্দন চলছে। কোথায় গেল সে? ডায়নামো চালু হলো ঠিক এই সময়। সুইচ অন করাই ছিল। ঘরের আলো জ্বলে উঠল। ললিত ঘোষ সবচেয়ে আগে খাটের কাছে এগিয়ে গিয়েছিল। রক্তাক্ত রীনা চৌধুরীকে ভালোভাবে দেখে নিয়ে বরফের মতো ঠান্ডা গলায় বলল, আমার মনে হচ্ছে উনি মারা গেছেন। মারা গেছেন? কুমার প্রায় কেঁদে ফেলল। কি হবে? মংরু ফিরে এসেছিল। সে ব্যাপার স্যাপার দেখে কান্নার সুরে বিলাপ আরম্ভ করে দিল। ললিত ঘোষ তাকে ধমকে উঠল। কি হচ্ছে কি? কেঁদে আর ঝামেলা বাড়িও না। সোমপ্রকাশের কানে কারোর কথা ঢুকছিল না। ও ভাবছিল নীনার কথা। বন্ধ ঘরের মধ্যে থেকে কোথায় উধাও হয়ে গেল ও? অল্পই কয়েক ঘন্টার মধ্যে কি সমস্ত ঘটে চলেছে এই বাড়িতে। ওর এখন কি করা উচিত তা স্থির করতে পারছে না। কুমার প্রায় ওকে ঝাঁকুনি দিয়ে বলল, বেশ গোলমালের মধ্যে আমরা জড়িয়ে পড়লাম। এখন কি করা যায় বলুন তো? এখন মানে আমাদের আরেকজনকে খুঁজে বার করতে হবে। এই ঘরে মিসেস চৌধুরীর বোনও ছিলেন। উনি ঘরে ছিলেন? আপনি কিভাবে জানলেন? আমি দুজনকে একসঙ্গে এই ঘরে ঢুকতে দেখেছি। বাথরুম ইত্যাদি খুঁজে দেখা হলো। মংরু প্রথমে দেখতে পেল নীনাকে। খাটের তলায় পড়ে রয়েছে সে। চাদর ঝুলে থাকার দরুন এতক্ষণে তাকে দেখতে পাওয়া যায়নি। তার দেহ কোনো রকমে টেনে বার করা হলো। বাঁ হাতের কনুইয়ের একটু উপর থেকে এখনো চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছে। তবে আশার কথা, তার শরীরে জীবনের স্পন্দনটা রয়েছে। সোমপ্রকাশ যে কি করবে ভেবে পাচ্ছে না। অসহায় চোখে দুই সঙ্গীর দিকে তাকালো। পরিস্থিতি ধাপে ধাপে চরমে উঠলেও ললিত ঘোষ নিজের মাথা ঠান্ডা রেখেছিলেন। বললেন, এখন আমাদের দরকার একজন ডাক্তারের। ওই সঙ্গে পুলিশকেও খবর দিতে হবে। তার মানে সেই পরেশনাথ? এই পরিস্থিতিতে এখনই না গিয়ে উপায় নেই। মংর কিস্কুর সাইকেলটা নিয়ে আসছে, আপনি চলে যান। সোমপ্রকাশ কুমারবাবুকে যাওয়ার জন্যে অনুরোধ করলেন। কুমার প্রায় কুকিয়ে উঠল। আমাকে আবার কেন? আমি ভীতু মানুষ। এই অন্ধকারে যেতে গিয়ে মাঝপথে অজ্ঞান হয়ে যাব। আমি যাচ্ছি না হয়, আপনারা এদিকটা সামলান। বোল্ডার ভিলায় পুলিশ ও ডাক্তার এসে পৌঁছালো বেলা 8:30টার সময়। কিস্কু মাঝি সাইকেলের মতো ঝরঝরে সাইকেল ললিত ঘোষ আগে কখনো চড়েনি। বার পাঁচেক আছাড় খেয়ে সে যখন পরেশনাথে পৌঁছায় তখন বেলা 7টা। তারপর কোতোয়ালিতে গিয়ে সব কিছু বলার পর অফিসার ইনচার্জ সরকারি ডাক্তারও নিজের দলবল নিয়ে ছুটে এসেছেন। অবশ্য তার ঘণ্টা দুয়েক আগেই ডিরেক্টর ত্রয় ফিরেছেন সেই বাড়িতে। তাদের মাইল 8 দূরে জঙ্গলের মধ্যে ছেড়ে আসা হয়েছিল। হিংস্র জন্তুর ভয়ে আর শীতে কাঁপতে কাঁপতে তারা এতটা পথ হেঁটে এসেছেন কোনো রকমে। শান্ত ক্লান্ত হয়ে বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুঃসংবাদ শোনানো হয়েছে। রিনার মৃতদেহ দেখে তিনজনই হতভম্ব। ঘোর কাটার পর কিরণ শঙ্কর যে কি করবেন ভেবে পান না। স্ত্রীর মৃত্যুতে তিনি দিশেহারা হয়ে পড়েন। ডেটল দিয়ে ক্ষতস্থান ধুয়ে নীনার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে সোমপ্রকাশ। রক্ত অবশ্য বন্ধ হয়নি, লাল হয়ে উঠেছে। অবশ্য ক্ষতস্থান দেখে বুঝতে পারা যায়নি গুলি শরীরের ভেতরে আছে না বাইরে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পরে নীনার জ্ঞান ফিরে এসেছিল।
প্রচুর রক্তক্ষরণে সে অসম্ভব দুর্বল, চোখ প্রায় খুলতেই পারেনি। ব্র্যান্ডি খাইয়ে তাকে শুইয়ে রাখা হয়েছিল। ওসি শ্রীনিবাস আবাস খুঁটিয়ে মৃতদেহ দেখলেন। দুটো গুলির মধ্যে একটা চোয়ালে আর একটা গলার নিচে লেগেছে। সারা দেহে এখন রাইগার মর্টিসের স্থূল পরিস্ফুটন। পোস্টমর্টমের আগে মৃতদেহ সম্পর্কে চিকিৎসকের অভিমত এখন আর প্রয়োজন ছিল না। ডাক্তার হোরা নিনাকে পরীক্ষা করলেন। কনুয়ের উপরের মাংসের উপরে গিয়ে গুলি পিছলে চলে গেছে। আঘাত তেমন গুরুতর নয়। রক্তপাতই নিনাকে নির্জীব করে রেখেছে। তাকে চাঙ্গা করে তোলার জন্যে বলকারক ওষুধ খাওয়ালেন তিনি। আবাস্টের ঘর পরীক্ষাও তখন শেষ হয়েছিল। কাজে লাগে এমন কিছু তিনি পাননি। শুধু একটা বিষয়ে খটকা লেগেছে, খাটের ডান পাশের জানলাটা খোলা। এই শীতে কারোর তো জানলা খুলে শোয়ার কথা নয়। হত্যাকারীর সুবিধার জন্যেই কি জানলাটা খুলে রাখা হয়েছিল? তাই বা কিভাবে সম্ভব? ললিত ঘোষের কাছ থেকে সব কথাই শুনেছিলেন আবাস্ট। এবার 3 ডিরেক্টরকে নিয়ে পড়লেন। তাদের কাছ থেকে জানা গেল কি অবস্থার মধ্যে তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ বন্দি করে রাখা হয়েছিল 3টে কুঁড়ে ঘরের মধ্যে। তারপর বেশ কয়েক মাইল দূরের জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল তাদের। 3 জনের মধ্যে কেউই বুঝতে পারছেন না কোম্পানির জরুরি কাগজগুলোই যদি তাদের দরকার থেকে থাকে, তাহলে তারা স্বাচ্ছন্দ্যে রিভলভার দেখিয়ে তা নিয়ে যেতে পারত। এত কাণ্ড করতে গেলই বা কেন? হত্যার সঙ্গে কাগজপত্র চুরি ও ডিরেক্টরদের হ্যারাস করার ব্যাপারটা জড়িত কিনা আবাস চিন্তা করে দেখতে লাগলেন। যোগসূত্র খুঁজে না পেলেও তার মনে হতে লাগলো যোগাযোগ থাকাটা হয়তো বিচিত্র নয়। যাই হোক, যোগাযোগ থাক বা না থাক, এই লোক দুটিকে হাতে পাওয়া সত্যিই দরকার। ওস্তাদ চন্দ্রশেখর খাঁকে ডাকা হলো। ভয়ে তিনি একেবারে আধমরা হয়ে রয়েছেন। পুলিশকে দেখে ঠক ঠক করে কাঁপতে লাগলেন। সুকুমার কলা নিয়ে কারবার করেন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লে ভয় পাওয়ার কথা। আবাস বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আমার প্রশ্নগুলো ঠান্ডা মাথায় উত্তর দিন তো। ভেঙে পড়া গলায় খাঁ সাহেব বললেন, আমি কিছুই জানি না, আমাকে দয়া করে আপনারা ছেড়ে দিন। আপনাকে ছেড়ে দেওয়া হবে, আবার প্রশ্নের উত্তরগুলো আগে ঠিকঠাকভাবে দিয়ে দিন। ওই বাজিয়ে 2 জন কি আপনাদের দলের লোক? ওদের ঠিকানাটা কি? ওদের আমি চিনি না। সে কি, ওরা আপনার সঙ্গে সঙ্গত করে অথচ ওদের আপনি চেনেন না? আমার সঙ্গে সঙ্গত করে কান্তা প্রসাদ ও বচ্চন মিয়া। তারা ধানবাদে আমার পাড়াতেই থাকে। তাহলে আপনি আপনার নিজের 2 জন পুরনো সাগরেদকে না এনে এই অপরিচিত 2 জনকে সঙ্গে করে এনেছিলেনই বা কেন? এবার খাঁ সাহেব ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বললেন। তার সারমর্ম হলো, কান্তা ওকে এসে জানিয়েছিল ও আর বাচ্চান বিশেষ কাজে কলকাতা যাচ্ছে, তাই হিসেরনগর যাওয়া সম্ভব হবে না। তবে খাঁ সাহেবের যাতে কোনো অসুবিধা না হয় তাই 2 জন ভালো বাজিয়েকে সঙ্গে নিয়ে দেবে। এরপর ওদের সঙ্গে কান্তা তার আলাপ করিয়ে দিয়েছিল। কন্ট্রাক্ট ফেল হয়ে যাবার ভয়েই 2 জন উটকো লোককে নিয়ে তিনি এখানে আসতে বাধ্য হয়েছিলেন। ওদের নাম কি? নাম ঠিক মনে নেই, তবে ওরা বাঙালি। খাঁ সাহেবকে ছেড়ে ইন্সপেক্টর আবাস্ট এবার নিনার ঘরে গেলেন। সে এখন অনেকটা সুস্থ, তবে গায়ে হাতে পায়ে বেশ ব্যথা হয়েছে। দিদি নেই। এ কথা শোনার পর থেকে মনের মধ্যে যে কি হচ্ছে তা একমাত্র সেই জানে। আবাস্টকে দেখে উঠে বসতে যাচ্ছিল, উনি তাড়াতাড়ি বলে উঠলেন, আচ্ছা, আপনাকে ব্যস্ত হতে হবে না, শুয়েই থাকুন। আমি গোটা কয়েক কথা আপনার থেকে জেনে নিয়েই চলে যাচ্ছি। বলুন। আপনার মনের বা শরীরের অবস্থা ভালো নেই আমি জানি, কিন্তু কি করব বলুন, কর্তব্যের খাতিরে বিরক্ত করতে হচ্ছে। আচ্ছা বলুন তো, ব্যাপারটা কি হয়েছিল অ্যাকচুয়ালি? চোখ বন্ধ করে নিনা একবার ফেলে আসা ঘটনাগুলো দেখে নিল বোধ হয়। তারপর বলল, জামাইবাবুর উধাও হয়ে যাওয়ার ঘটনা তো আপনি জানেন। কোনো রকম কুল কিনারা করতে না পেরে আমিও দিদি মনে নানা রকম আশঙ্কা নিয়ে একই ঘরে ফিরে গেলাম। আপনারা 2 জন একই ঘরে শুতেন? না,
আমার সেদিন কেমন ভয় করছিল। দিদিই আমাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন। তারপর? ঘুম আসবার কথা নয়, নানা রকম দুশ্চিন্তায় আমরা বিছানায় এপাশ ওপাশ করছিলাম। ঘুম আসবার কথা নয়, নানা রকম দুশ্চিন্তায় আমরা বিছানায় এপাশ ওপাশ করছিলাম। এমন সময় খাটের ডান পাশের জানলাটা খুলে গেল। এক ঝলক ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই আমি উঠতে যাচ্ছিলাম, আর প্রচণ্ড শব্দের পরে হাতে তীব্র ব্যথা অনুভব করলাম। ঠিক তখনই টাল সামলাতে না পেরে খাট থেকে পড়ে গেলাম। তারপর বোধহয় বাঁচার তাগিদেই গড়িয়ে গিয়েছিলাম খাটের তলায়। আপনার দিদি তারপর? আমি আর কিচ্ছু জানি না। খাটের তলায় গড়িয়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আর দিদি আরও 2-4 কথার পর আবাস নিনার ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি নিজের দীর্ঘ কর্মজীবনের এমন জটিল কেস আর হাতে পাননি। ইতিমধ্যে অবশ্য ফটোগ্রাফার ঘর এবং মৃতদেহের কয়েকটি ছবি তুলে নিয়েছে। ঘরখানাকে অবশ্য পরে ডাস্ট করাতে হবে। এবার বাড়ির অন্যান্যদের এজাহার নিলেন ইন্সপেক্টর, কিন্তু কারোর কথা থেকে আশাপ্রদ কিচ্ছু জানতে পারলেন না। অবশ্য একটা সূত্র তার হাতে আগেই এসেছে। কান্তা প্রসাদ ও বাচ্চান মির্জাকে নেড়ে দেখলে নিশ্চিতভাবে আলোর সন্ধান হয়তো পাওয়া যাবে। মৃতদেহ মর্গের উদ্দেশ্যে রওনা দেওয়া হলো। ইন্সপেক্টর আবাস খাঁ সাহেবকে সঙ্গে নিয়ে বিদায় নেওয়ার আগে জানিয়ে গেলেন, পুলিশের অনুমতি ছাড়া কেউ যেন কলকাতা বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা না করেন। দিন 2 কেটে গেছে। দিনা এখন বেশ কিছুটা সুস্থ। তাকে ভালোভাবে চিকিৎসা করার জন্যে ধানবাদ থেকে একজন ভালো ডাক্তারকে এখানে এনে রাখা হয়েছিল। তিনি আজ সকালেই ফিরে গেলেন। পুলিশ অন্তত 5 বার আরও এসেছে এই বাড়িতে। নানান প্রশ্ন করে সকলকে অস্থির করে তুলেছে। রহস্য অবশ্য যেখানে জমাট বেঁধে ছিল ঠিক সেইখানেই আছে। ইন্সপেক্টর আবাদ স্বয়ং ধানবাদে গিয়ে কান্তা প্রসাদ ও বাচ্চান মির্জার সঙ্গে কথাবার্তা বলেছেন। তারা বেশ ভয় পেয়ে গিয়েছিল। জেরার মুখে যা বলেছে তা হলো তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। হঠাৎ বাড়তি লাভের সম্ভাবনা দেখা দেওয়ায় তারা হিসারনগর যায়নি। ওখানে যাবার 2 দিন আগে 2 জন লোক তাদের সঙ্গে দেখা করতে বলে খাঁ সাহেবের মতো বিখ্যাত গাইয়ের সঙ্গে ওদের বাজাবার অনেক দিনের ইচ্ছে। সুযোগ করে দিলে ওরা খুশি হবে। তাছাড়া হিসারনগরের বাবুদের সঙ্গেও ওদের চেনা জানা আছে ইত্যাদি। তারপর বিনিময়ে ওরা 2 জনকে 500 টাকা করে দিতে চাইল। কান্তা প্রসাদ ও বাচ্চান মির্জা টাকার লোভ সামলাতে না পেরে ওদের ওখানে পাঠিয়েছিল। তোমরা কিভাবে বুঝেছিলে ওরা সত্যিকারের বাজিয়ে? কান্তা প্রসাদ যা বলল তার সারমর্ম হল, ওরা ওদের 2 জনকেই পরীক্ষা করে দেখেছিল যে ওদের 2 জনেরই হাত চমৎকার, এবং ওরা যে বাঙালি এবং কলকাতা থেকে এসেছিল সেটাও সে জানায়। এদিকে বোল্ডার ভিলায় তখন অন্যরকম পরিস্থিতি। ত্রিলোকনাথ মনে মনে অত্যন্ত অস্থির হয়ে উঠেছেন, কিন্তু কিরণ শঙ্করের মনের অবস্থার কথা ভেবে কিছু বলতে পারছেন না। স্ত্রীর শোচনীয় মৃত্যু কারোর পক্ষেই এত তাড়াতাড়ি পরিপাক করা সম্ভব নয়। তাছাড়া বলেই বা কি হবে, পুলিশ তো এক্ষুনি তাদের ছাড়তে চাইবে না। বেলা তখন 2টো। গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসে আছেন মনীন্দ্রনাথ ও ত্রিলোকনাথ। অনেকক্ষণ ধরে 2 জনের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না। এই সময় থমথমে মুখে কিরণ শঙ্কর ঘরে প্রবেশ করলেন। তিনি মুখ বুজে বসলেন গিয়ে সোফায়। একসময় ত্রিলোকনাথ বললেন, আমি কিছু বুঝতে পারছি না। ওদের যদি কোম্পানির জরুরি কাগজগুলো নেওয়ার ইচ্ছে ছিল, মিসেস চৌধুরীকে খুন করতে গেলেন কেন? আমিও তাই ভেবে চলেছি। মাথা ঘামিয়েও আমরা কোনো সমাধানে আসতে পারবো না। দেখুন, আমি পরিষ্কার কথায় আসতে চাই। যা হবার হয়ে গেছে। এখন আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য বসে থেকে নিজেদের আখের নষ্ট করতে পারি না। কাজেই কেসের আশা সমাধানের জন্য আমি প্রাইভেট এনকোয়ারির পক্ষপাতী। আপনাদের কি অভিমত? এই প্রস্তাবকে সঙ্গে সঙ্গে আরও 2 জন সমর্থনও করলেন। তারা যে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেননি তা নয়,
প্রাইভেট ইনকোয়ারি করালেই যে হত্যাকারী ধরা পড়বে বা সমস্ত সমস্যার সমাধান হবে একথা জোর দিয়ে বলা না গেলেও চেষ্টা করে দেখতে দোষ নেই। দ্রুত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হলো তিনজনের মধ্যে। তারপর তারা আবাসের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে পরেশনাথ রওনা হলেন। উদ্দেশ্য হল অনুমতি নেওয়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বাসব শৈবালকে সঙ্গে নিয়ে হিসারনগর এসে পৌঁছালো সন্ধ্যার বুকে। অ্যাডভান্সের টাকা সঙ্গে নিয়ে সোমপ্রকাশকে ওর কাছে পাঠানো হয়েছিল। সোমের মুখ থেকে ঘটনার বিবরণ শোনার পর সাগ্রহে কেসটা টেক আপ করেছে ও। বেশি জট পাকানো কেস হাতে নিতেই বাসবের ভালো লাগে। ওদের পথ দেখিয়ে এনেছে সোমপ্রকাশই। ট্রেন থেকে পরেশনাথে নেমে সোজা হিসারনগরে না এসে বাসব প্রথমে থানায় গেল। আলাপ পরিচয় হলো আবাস্টের সঙ্গে। তিনি কিভাবে বাসবকে গ্রহণ করলেন তা বুঝতে পারা গেল না। যাই হোক, বাসব তার সহযোগিতা প্রার্থনা করল এবং পোস্টমর্টমের রিপোর্ট ও সকলের এজাহারের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে তারপর হিসারনগরের দিকে পা বাড়াল। ঘণ্টা দুয়েক বিশ্রাম করার পর বাসব শৈবালকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে এলো। ডিরেক্টর তিনজন তখন সেখানেই ছিলেন। প্রাথমিক কথাবার্তায় এইটুকুই বিশেষভাবে প্রকট হলো, তিনজনই চান যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতিকারী ধরা পড়ুক এবং যাতে তারা কলকাতায় ফিরে যেতে পারে। বাসব পাইপ ধরিয়ে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না। আপনাদের পূর্ণ সহযোগিতা পেলে আমি নিশ্চিতভাবে সাফল্য লাভ করব। এবার কাজের কথায় আসা যাক। আপনাদের এখান থেকে ধরে নিয়ে যাবার পরে তারা একই ঘরে তিনজনকে বন্ধ করে রেখেছিলেন কি? কিরণ শঙ্কর বললেন, না, তিনটি আলাদা করে ঘরে। কতক্ষণ ওখানে বন্দি ছিলেন? ঘড়ি অবশ্য দেখিনি, তবে 1 ঘন্টার কিছু বেশিই হবে। তারপর আমাদেরকে গাড়িতে চাপিয়ে অনেক দূরে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়। তখন ওদেরই একজন বলেছিল, এই ঠান্ডায় এবার মজা করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরুন। আচ্ছা, আপনারা যখন বন্ধ ছিলেন তখন বাইরে থেকে ওদের কোনো কথাবার্তা কানে এসেছিল বা ওর কোনো সন্দেহজনক বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিল? তিনজনই চিন্তা করতে লাগলো। শেষে ত্রিলোকনাথ বললেন, ঘরে বন্দি থাকার সময় ওদের কোনো কথা আমি শুনিনি, তবে মোটরের একটা শব্দ আমি পেয়েছিলাম। মোটর কোথাও গেল, এই তো। আবার ফিরে আসার শব্দও শুনেছিলেন বোধহয়। হ্যাঁ। ওই দুজন লোককে আগে আপনারা কখনো দেখেছেন? তিনজনই মাথা নাড়লেন। ওদের সম্পর্কে বিশেষ কোনো কথা বলতে পারেন কিনা দেখুন তো। মনীন্দ্রনাথ একসময় বললেন, আপনাদের কাজে লাগবে কিনা জানি না, একজন আরেকজনকে একবার বাচ্চু বলে ডেকেছিল। কেন? ওদের নাম আগে আপনারা শোনেননি? খাঁ সাহেবকে বাচ্চু বলে ডাকতে শুনিনি। ওদের নাম স্বপন ও কেদার বলেই জানতাম। বাসব ভ্রু কুঁচকে একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা, আপনারা সেদিন ঠিক কী বিষয় নিয়ে মিটিং করছিলেন? আর এক সুটকেস দরকারি কাগজপত্রই বা এখানে কেন এনেছিলেন? আমাকে একটু বিস্তারিতভাবে সব বলুন তো। কোনো কিছু না লুকিয়ে তিনজনে পালা করে সমস্ত কথা বললেন। আপনাদের কি মনে হয় প্রতিযোগিতায় পেরে উঠছে না এমন কোনো কোম্পানি এই কাজ করিয়েছে? কিরণ শঙ্কর বললেন, জোর দিয়ে তেমন কিছু বলা যায় না। মিনিট পাঁচেক নীরবতা বিরাজ করতে লাগলো ড্রয়িং রুমে। শৈবাল জানে বাসব এখন মনের মধ্যে কোনো এক বিষয়কে গভীরভাবে খেলিয়ে নিচ্ছে। ত্রিলোকনাথ প্রশ্ন করলেন, আমাদের ধরে নিয়ে যাওয়ার খুনের মধ্যে কি কোনো সম্পর্ক আপনি দেখতে পাচ্ছেন? এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, তবে এই দুই ঘটনার মধ্যে সম্পর্ক থাকলে আশ্চর্য হব না। ভালো কথা। মিস্টার চৌধুরী, আপনার স্ত্রীর অ্যাক্টিভিটি সম্পর্কে আমাকে কিছু বলুন। কিরণ শঙ্কর বললেন, আমার স্ত্রী অত্যন্ত দায়িত্বশীল একজন মহিলা ছিলেন। দুস্থ মেয়েদের চিকিৎসা করাবার জন্য একটা নার্সিংহোম প্রতিষ্ঠা করেছিলেন।
নার্সিংহোম নিয়েই নিজেকে সবসময় ব্যস্ত রাখতো সে। তার পরিচিতদের আপনি নিশ্চয়ই সকলকে চেনেন। সকলকে চিনি এ কথা কিভাবে বলবো বলুন তো? আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। আমি কালে ভদ্র নার্সিংহোমে গিয়েছি, আর যখনই গেছি তখনই দেখেছি ও কোনো অসুস্থ মেয়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। আসল কথাটা কি জানেন, বন্ধু বান্ধবী নিয়ে হইচই করে বেড়াবার মতো ওর স্বভাব ছিল না। কাউকে সন্দেহ করেন? সন্দেহ করার মতো একজন লোককে তো আমি মনে মনে খুঁজছি। বাসব শৈবালের দিকে তাকিয়ে বলল, ডাক্তার, এদের সেক্রেটারিরা নিজের নিজের ঘরেই আছেন বোধহয়, ডেকে নিয়ে এসো তো। শৈবাল ঘর থেকে বেরিয়ে গেল। মনীন্দ্রনাথ প্রশ্ন করলেন, আপনি আশার আলো কি দেখতে পাচ্ছেন? এত তাড়াতাড়ি কিছু আশা করাটা ঠিক হবে না। সকলের সঙ্গে কথাবার্তা শেষ করার পরে সমস্ত কিছু তলিয়ে চিন্তা করতে হবে, তখনই আলো দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় শৈবালের সঙ্গে ঘরে প্রবেশ করল সোমপ্রকাশ, কুমার ও ললিত ঘোষ। তাদের সঙ্গে কথা বলে বাসব কিন্তু নতুন কিছু জানতে পারল না। পুলিশকে যা বলেছিল তারই পুনরাবৃত্তি করে গেল তারা। শুধু ললিত ঘোষের একটা কথা কাজে লাগবার মতো বলে মনে হয়েছিল। ললিত বলল, যে ঘরে যখন গান বাজনা হচ্ছিল সে নিজের ঘরের জানলার সামনে দাঁড়িয়ে দেখতে পায় মংরুর ঘরের পাশ দিয়ে একজন লোক বাড়ির পেছন দিকে চলে যাচ্ছে। অদ্ভুত তার সাজ পোশাক দেখে আদিবাসী বলে মনে হয়। ললিতের কথা শুনে ত্রিলোকনাথ বললেন, আমিও তাকে দেখেছি, কিন্তু সে তো মংরুর সঙ্গে দেখা করতে এসেছিল। বাসব বলল, আপনার সঙ্গে কথা হয়েছিল নাকি? আমি তো ডেকে তার সঙ্গে কথা বললাম। কি যেন একটা নাম বলেছিল, জোসেফ। হ্যাঁ, মনে পড়েছে, জোসেফ হেমব্রাম। হ্যাঁ, বলেন কি? জোসেফ হেব্রাম? কিরণ শঙ্কর বললেন, আরে এই নামের একজন তো আমার স্ত্রীর নার্সিংহোমেই চাকরি করে। মনীন্দ্রনাথ বললেন, এই সময় তাহলে এখানে কি করছিল? এখানেই তো থাকে, আমায় বলল। তার ভাগ্নে নাকি আমাদের জমি চাষবাস করে আর কি। মংরুকে ডাকা হয়, কিন্তু সে পরিষ্কারভাবে জানিয়ে দিল জোসেফ হেমব্রাম নামে কাউকে সে চেনে না বা সেদিন সন্ধেবেলা তার সঙ্গে দেখা করেননি। এরপর বাসব শৈবালকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো। শৈবাল বলল, এবার কি করবে? সিলিংয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে শুয়েছিল। ওদের দেখে নীনা উঠে বসবার চেষ্টা করল। আপনি ব্যস্ত হবেন না, শুয়ে শুয়েই আমাদের সঙ্গে কথা বলুন। কথাবার্তা চলতে লাগলো। নীনার অধিকাংশ কথাই পুলিশের কাছে দেওয়া স্টেটমেন্ট থেকে আগেই জানা হয়ে গিয়েছিল। বাড়তি কথার মধ্যে জানা গেল যে রিনা সম্পর্কে সোমপ্রকাশ যা বলেছিল সেই কথাগুলো। অবশ্য সোমপ্রকাশের সঙ্গে তার সম্পর্কের কথা মোটেই প্রকাশ করল না। আপনি সেই লোকটিকে দিদির সঙ্গে কোথায় দেখেছিলেন? এলগিন রোডের কাছে। ঘটনাটা আমায় খুলে বলুন তো। খুলে বলার মতো কিছু নেই। একদিন আমি বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি দিদি একটা লোকের সঙ্গে যাচ্ছে। দিদিকে পায়ে হেঁটে যেতে দেখে বেশ আশ্চর্যই হয়েছিলাম। তাড়াতাড়ি ওদের কাছে এগিয়ে যেতেই লোক লম্বা পা ফেলে চলে গেল। আপনি কি ওর নার্সিং হোমে নিয়মিত যাতায়াত করতেন? না, বার্তিনিক গেছি বোধহয়। বেশ, আপনাকে আর বিরক্ত করব না, আমরা চলি। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে আসতে 11:45 বেজে গেল। বাসব পাইপ ধরিয়ে চেয়ারে বসে পা নাচাতে লাগলো। শৈবাল বার কয়েক ওর মুখের দিকে তাকালো। বাসব এক মনে ধোঁয়া ছেড়ে চলেছে। প্রশ্ন না করলে কিছু বলবে না, জানা কথা। কিরকম বুঝছো? অপরাধ বিজ্ঞান কি বলে জানো? যে হত হয়েছে তার সম্পর্কে গভীরভাবে অনুসন্ধান চালালে নাকি অধিকাংশ ক্ষেত্রে হত্যাকারীকে ধরা সম্ভব হয়। বুঝলে ডাক্তার, রিনা চৌধুরীর সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ খবর নিতে হচ্ছে। কেসটা কি তোমার জটিল বলে মনে হচ্ছে?
জটিল বই কি, দুটো বিষয় আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। বাজিয়ে দুজন এদের ধরে নিয়ে যদি বা গেল, তবে ওইভাবে ছেড়ে দিল কেন? তাদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয়ত, হত্যাকারী দুই বোনকেই খুন করতে চেয়েছিল, নাকি অন্ধকারে ভুল করে একটা গুলি নীলা দেবীর গায়ে লেগে গেছে, নাকি সে প্রকৃতপক্ষে নীলা দেবীকে খুন করতে চেয়েছিল, ভুল করে রীনা দেবী মারা গেছেন? আমার মনে হয় সে রীনা দেবীকেই খুন করতে চেয়েছিল, কারণ নীনা দেবী যে ওই ঘরে শোবেন তা আগে থেকে স্থির ছিল না। ভয় পাওয়ার দরুন মাঝরাত্রে হঠাৎ তিনি গিয়ে পড়েছিলেন, কাজেই। মার্ভেলাস ডাক্তার, তোমার এই অনুমানের মধ্যে জোরালো যুক্তি রয়েছে। আমরা হত্যাকারীর একমাত্র টার্গেট হিসাবে রীনা চৌধুরীকেই ধরে নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে মোটিভটা কি? তবে আসার কথা, ওই লোক দুটো সম্পর্কে অনেক কথা জানতে পারার সম্ভাবনা দেখা দিয়েছে। কিভাবে? যারা ভালো গাইয়ে বাজিয়ে হয় সাধারণত তারা ভণ্ডামি করতে যায় না, তবে কলকাতা বা অন্যান্য বড় শহরে এমন এক শ্রেণীর লোক আছে যারা ভালো গাইতে বাজাতে পারে, আবার প্রয়োজন হলে ছুরি চালাতেও পশ্চাৎপদ হয় না। এই সমস্ত লোক নিষিদ্ধ পল্লীর সঙ্গে সম্পর্কিত। পালিন দপ্তর থেকেই এ কথা আমার জানা। তা না হয় হলো, কিন্তু কলকাতায় বহু নিষিদ্ধ পল্লী আছে, তুমি লোক দুটোকে কিভাবে খুঁজে বের করবে? আমার অনুমান যে কারেক্ট তা আমি বলতে চাই না, তবে ওই সমস্ত জায়গাতেই ওদের সাক্ষাৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এনায়েতকে তোমার মনে আছে? কোন এনায়েত? যার ওই টেরিটি বাজারে মাংসের দোকান আছে। ও এনায়েত, যাকে তুমি একবার খুনের দায় থেকে বাঁচিয়েছিলে, তাই তো? হ্যাঁ, লোকটা তারপর থেকেই আমার অনুগত হয়ে গেছে। রাজীব মার্ডার কেসে আমাকে কিভাবে সাহায্য করেছিল তোমার মনে আছে নিশ্চয়ই। ওর কাছে গিয়ে খোঁজ খবর নিলে সন্ধান পাওয়া যেতে পারে। অর্থাৎ তুমি কলকাতা যেতে চাও? মৃদু হেসে বাসব বলল, সম্ভব হলে কাল সন্ধ্যার দিকে কোনো গাড়িতে। আর কথা নয় ডাক্তার, এবার বোধহয় আমাদের ঘুমের বাড়ি পাড়ি দেওয়া উচিত। ইন্সপেক্টর আবাস বোল্ডার ভিলায় এলেন সকাল 7:30টার সময়। বাসব কাল বলে এসেছিল তাকে আসতে। রীনা চৌধুরীর ঘরখানা একবার দেখা দরকার। পুলিশের সহযোগিতা না পেলে তো আর ঘরেও ঢোকা যাবে না। আবাস শিল ভেঙে দরজা খুললেন। ঘরে পা দেবার পরই মৃত্যুর শীতলতা অনুভব করা যায়। জানলাগুলো বন্ধ থাকায় আলো জ্বেলে দেওয়া হলো। বাসব তীক্ষ্ণ চোখে দেখতে লাগলো চারধার। সন্দেহজনক কিছুই নজরে পড়ল না। অবশ্য ড্রেসিং টেবিল আছে। যে জানলাটা সেদিন খোলা ছিল সেটা পরীক্ষা করতেই একটা ব্যতিক্রমী চোখে পড়ল। জানলাটায় কোনো ছিটকিনি নেই। নেই মানে ছিল, পরে যে খুলে নেওয়া হয়েছে তার আভাস সেখানে পাওয়া যাচ্ছে। হত্যাকারী বাগানে দাঁড়িয়ে যাতে কাজটা সেরে নিতে পারে তার নিখুঁত ব্যবস্থা করে রেখেছিল। বাসব ওয়ার্ড্রব খুলে ভেতরটা একবার দেখে নেবার প্রয়োজনীয়তা বোধ করল। ইন্সপেক্টর আভাস্টের কাছে চাবি ছিল না। নীনার কাছ থেকে খোঁজ খবর নিতে জানা গেল রীনা চৌধুরী ড্রেসিং টেবিলের ড্রয়ারে চাবি রাখতেন। জায়গা মতোই চাবি পাওয়া গেল। ওয়ার্ড্রবে দামি জিনিসপত্রের মধ্যে আছে খুচরো কিছু গয়না, টাকা আর ভাঙানি মিলিয়ে 240 টাকা 50 পয়সা। একটা তাকে বেশ কয়েকখানা শাড়িও রয়েছে। শাড়িগুলো নেড়েচেড়ে দেখছিল বাসব। হঠাৎ একটা ভাঁজ করা কাগজের উপর ও দৃষ্টি পড়ল। কাগজের ভাঁজ খুলে দেখল একখানা চিঠি। বাসব আর চোখে দেখে নিল ইন্সপেক্টর আভাস্ট ভ্রু কুঁচকে জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। এই বেসরকারি গোয়েন্দার কার্যকলাপে তিনি বিশেষ খুশি নন তা বুঝতে পারা যাচ্ছে। বাসব দ্রুত চিঠিখানা পকেটস্থ করে ওয়ার্ড্রপ বন্ধ করে সরে এলো। এই ঘরে আমার কাজ শেষ হয়েছে। আভাস কিছু বললেন না। জানলা বন্ধ করতে মনোযোগী হলেন। লনে বেতের চেয়ারে 3 ডিরেক্টর বসেছিলেন। শীতের সকালে রোদে পিঠ দিয়ে বসতে সবারই ভালো লাগে।
বাসব ওদের সঙ্গে যোগ দিল। জানতে চাইল হেমব্রমের খোঁজে মংরু গেছে কিনা। গেছে জানা গেল। স্থির হয়েছিল আদিবাসী বস্তিতে গিয়ে মংরু হেমব্রমের খোঁজ করবে। পা গেলে তাকে ধরে নিয়ে আসবে এখানে। ঘর সিল করে এই সময় আবাজ সেখানে এসে উপস্থিত হলেন। সাধারণভাবে দু চার কথা বলার পর বাসবকে ডেকে নিয়ে গেলেন দূরে। ভারী গলায় বললেন, আপনি কি পদ্ধতিতে তদন্ত করছেন আমি সত্যিই জানি না। আমি মোটামুটি একটা ডিসিশনে এসেছি। ও তাই নাকি? তা কি ডিসিশন নিয়েছেন আমায় বলতে বোধহয় আপত্তি নেই। আপত্তি কিসের? অনেক চিন্তা ভাবনার পর আমি নিশ্চিত হয়েছি ওই 3 জন সেক্রেটারি ষড়যন্ত্র করে খুনটা করেছে। বুঝতেই পারছেন এ একটা নারী ঘটিত ব্যাপার। আজকালের মধ্যে এদেরকে আমি গ্রেপ্তার করব ভাবছি। তাহলে বলছেন ডিরেক্টরদের লোপাটের সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। লোক লাগিয়ে দিয়েছি, বাইরে 2 জন ধরা পড়লেই কেসটা সলভ হয়ে যাবে। আপনি তো ব্যাপারটাকে একেবারে জল ভাত করে এনেছেন দেখছি। যাই হোক, আজ সন্ধ্যায় আমি কলকাতা যাচ্ছি। ফিরে না আসা পর্যন্ত কাউকে গ্রেফতার করবেন না। এই অনুরোধ উপেক্ষা করলে আপনি বেশ বেকায়দায় পড়ে যাবেন। জানেন না বোধহয় আপনাদের ঊর্ধ্বতন মহলে আমার কিঞ্চিত খাতির আছে। আবাজ আর কিছু না বলে গম্ভীর মুখে জিপে গিয়ে বসল। বাসব ফিরে এলো আবার আগের জায়গায়। সকলকে জানালো আজ সন্ধেবেলায় কলকাতায় যাবে তদন্তের কাজে। সঙ্গে সোমপ্রকাশকে নিতে চায়। এই সময় মংরুর সঙ্গে জোসেফ হেমব্রমকে আসতে দেখা গেল। সেই একই ধরনের সাজ পোশাক, নির্বিকার মুখ। সকলের সামনে এসে একটা লম্বা সেলাম ঠুকে কিরণ শঙ্করের দিকে তাকিয়ে বলল, ব্যবসা মারা গেছেন শুনে আমি সত্যিই খুব দুঃখিত স্যার। মাঝ থেকে এই গরিবের চাকরিটা গেল আর কি। কিরণ শঙ্কর বললেন, এই সময় তুমি এখানে কেন? একটু বেড়াতে চলে এসেছি স্যার। আমার ভাগ্নে এখানে থাকে কি না। মেম সাহেবকে জানিয়ে এসেছিলে? কইয়া জানতে পারলাম তিনিও এখানে এসেছেন, আমিও কেটে পড়েছি স্যার। কাজটা অন্যায় হয়ে গেছে স্যার। ওর কথায় সকলে হেসে উঠলেন। কিরণ শঙ্কর বললেন, তোমার সাজ পোশাকের এই অবস্থা কেন? এখানে কাকে পোশাক দেখাবো স্যার? চেয়ারম্যানরা সব থাকে। হ্যাঁ, ঠাকুরদার প্যান্টকোট পরেই তাই চালিয়ে দিচ্ছি স্যার। বাসব বিচিত্র দর্শন আগন্তুককে এতক্ষণ খুঁটিয়ে দেখছিল। এবার বলল, তোমার সঙ্গে গোটা কত কথা আছে, আমার সঙ্গে এসো। বক্তাকে হেমব্রম চেনে না, তবু আদেশ লঙ্ঘন করতে সাহসী হলো না। বাসবের পিছু পিছু চলল। পার্লারে পৌঁছাবার পর বাসব বলল, আমি তোমার মেম সাহেবের খুনের তদন্ত করতে এসেছি। যা প্রশ্ন করব তার ঠিক ঠিক উত্তর দেবে, নইলে ভীষণ বিপদে জড়িয়ে পড়বে। আমি তো বিশেষ কিছু জানি না স্যার। আমাকে নিয়ে টানাটানি করে কেন সময় নষ্ট করছেন স্যার? ওভার চালাকি করবার চেষ্টা করো না। নার্সিংহোমে চাকরি পেয়েছিলে কিভাবে? বছর 2 আগে মেম সাহেব এখানে এলে আমি কেঁদে পড়েছিলাম ওই চাকরিটার জন্যে। উনি আমায় একটা চাকরি দিয়েছিলেন। এই সময় শৈবাল এলো পার্লারে। সেদিন তুমি সন্ধ্যার পরে এ বাড়িতে ঢুকেছিলে কেন? হ্যাঁ, মংরুর সঙ্গে স্যার। মিথ্যে কথা বলো না। মংরু তোমাকে চেনে না। পুলিশ স্বচ্ছন্দে তোমাকে গারদে পুড়ে রাখতে পারে। আর এটা খুনের কেস, মনে রেখো। একবার জড়িয়ে পড়লে সহজে কি রক্ষা পাবে? মুখের অবস্থা দেখেই বুঝতে পারা গেল হেমব্রম বেশ ভয় পেয়ে গেছে। তারপর ইতস্তত করে বলল, আমি মেম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি আর কিছু জানি না স্যার। তোমাকে তো বাড়ির পিছন দিকে যেতে দেখা গিয়েছিল। আমি মেম সাহেবের জানলার কাছে গিয়েছিলাম। কি কথা হয়েছিল? কথা স্যার, মানে মিস্টার হেমব্রম, তুমি তোমার ভালোর জন্যই সঠিক উত্তরটা দেবে। আমি একটা চিঠি পৌঁছে দিয়েছিলাম স্যার। বাসব এইরকম উত্তর পেয়ে যেন খুশি হলো। পাইপ ধরিয়ে নিয়ে ঘন ঘন কয়েকবার টান দিয়ে বলল, দীপঙ্কর লোকটাকে? না না, ইতস্তত করবার কিছু নেই। বলো, কে এসে? উনি মেম সাহেবের নার্সিংহোমের ডাক্তার।
নামটা কি? দীপঙ্কর মিত্র স্যার। জেরা করে আরও অনেক কথা হেমব্রমের মুখ থেকে বের করে নিল বাসব। জানা গেল রীনা চৌধুরীর সঙ্গে দীপঙ্কর মিত্রর প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। সেদিন মাঝরাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে দীপঙ্করের সঙ্গেই দেখা করেছিলেন। তারপর কখন বাড়ি ফিরে গিয়েছেন হেমব্রম তা জানে না, কারণ ওদের জঙ্গলের মুখে দেখা হবার পরই ও চলে গিয়েছিল। ডাক্তার মিত্র এখানে আছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি না তো, বোধহয় কলকাতা ফিরে গেছেন। হেমব্রমকে বিদায় দিয়ে শৈবালের দিকে মৃদু হেসে বাসব বলল, কি বুঝলে ডাক্তার? ও কথার উত্তর দিয়ে শৈবাল বলল, তুমি কোথা থেকে দীপঙ্কর নামটা আবিষ্কার করলে? ভাঁজ করা একটা কাগজ। ভাঁজ খুলে চিঠিখানা পড়ল শৈবাল। রিনা, তুমি 15 দিন অনুপস্থিত থাকবে এ কথা মনে হতেই কলকাতায় আমি আর স্থির থাকতে পারলাম না। আজই এসেছি। তুমি অবশ্যই রাত 11:30টার মধ্যে পেছনের দরজা দিয়ে বাইরে চলে আসবে। জোসেফ তোমাকে পথ দেখিয়ে নিয়ে আসবে আমার কাছে। নিশ্চয় আসা চাই। তোমার দীপঙ্কর। কি বুঝলে ডাক্তার? চিঠিখানা ফিরিয়ে দিয়ে শৈবাল বলল, মনে হচ্ছে এই লোকটাকেই নীনা দেবী নিজের দিদির সঙ্গে দেখেছিলেন এবং দিদি ছোট বোনকে এক মন গড়া কাহিনী নিয়ে বোঝাতে চেয়েছিলেন লোকটা পিছু লেগে থাকায় তিনি অত্যন্ত চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। এখন চলো একটু ঘুরে আসি। কোথায়? চলোই না। দুইজনে বোল্ডার ভিলা থেকে বেরুল। হেমব্রমের কাছ থেকে নির্দেশ নেওয়া ছিল, সেই মতো কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছালো একটা কুঁড়ে ঘরের মধ্যে। ঘরটা ছোট, খড় পাতা আছে মেঝের উপর। একটা আধপোড়া মোমবাতির চারপাশে মোম জমা হয়ে রয়েছে। মোমের আলোয় আবছা আলোকিত এই ঘরে দীপঙ্কর মিত্র ও রীনা চৌধুরী কিছুক্ষণ কাটিয়ে গেছেন। বাসব বলল, ডিরেক্টররা যেখানে বন্দি ছিলেন সেই ঘর 3খানা দেখলে ভালো হতো। খোঁজাখুঁজি করলে সে 3খানা ঘরও পাওয়া যাবে। চলো না। অনেকটা পথ যেতে হবে ডাক্তার, এখন থাক। কলকাতা থেকে ফিরে এসে যদি প্রয়োজন মনে করি তাহলে যাওয়া যাবে। এই ঘরে কিছু পেলে? কিছু পাবো এই আশা নিয়ে এখানে আসিনি, শুধু ঘরখানা একবার দেখতে চেয়েছিলাম। চলো। বাসব কলকাতায় পৌঁছে সোমপ্রকাশকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে চলে এলো। স্নান আহার সেরে বেলা 1টার সময় বেরুল দুজনে। ঈশাননগর থেকে আসবার সময় শৈবালকে বলে এসেছে চোখ যেন খোলা রাখে। হ্যাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে টেরিটি বাজার আর কিছুটা দূর। ওখানে পৌঁছে রাধা বাজারের মোড়ে গাড়ি থামিয়ে বাসব নেমে গেল। পূর্ব ব্যবস্থা মতো সোমপ্রকাশ রয়ে গেল গাড়িতে। বাজারের নতুন বাড়িটা পেরিয়ে বাসব একটা গলিতে এসে পড়ল। কয়েক পা হেঁটে এসে থামল এনায়েত হোসেনের মাংসের দোকানের সামনে। এই অবেলায় দোকানে ক্রেতা থাকবার কথা নয়, চারধারে মাছি ভনভন করছে। এনায়েত কয়েকজনের সঙ্গে দূরে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিল। বাসবকে দেখতে পেয়েই এগিয়ে এলো। এক গাল হেসে ডান হাতটা একটু তুলে বলল, সালাম সাহব। ভালো আছো এনায়েত? খোদা কা মেহরবানি হ্যাঁ সাহব, বহুত দিন পরে এলেন। আমি ভাবছিলাম গোলামকে আবার ভুলে ভুলে গেলেন নাকি। আরে না না, তোমায় কখনো ভোলা যায়? আচ্ছা, একটা ব্যাপারে তোমাকে একটু সাহায্য করতে হবে। आओ साहब, करेंगे करेंगे। বাষ্প বলে কাউকে চেনো? ওই বাজনা টাজনা বাজায়। ও সাহব, ও নামে তো আমি দুজনকে চিনি সাহব, বাচ্চু ওস্তাদ আর গোসাই। দুজনেই বাঙালিদের দালালি করে, আবার গান বাজনাও করে সাহব। ওই দুজনকে আমায় দেখিয়ে দিতে পারো? বড় উপকার হয় তাহলে। সারা খুন খুন করেছে নাকি সাহব? আরে না না, সেরকম কিছু নয়। ওদের আমি দেখিয়ে দিতে পারি সাহব, তবে আপনি কি ওই নোংরা জায়গায় যেতে পারবেন? ঠিক পারবো। 7টার সময় আসছি, তুমি কিন্তু কথাটা আর কাউকে বলো না, ঠিক আছে? এনায়েতের কাছ থেকে বিদায় নিয়ে বাসব গাড়িতে ফিরে এলো। আজ আপনার প্রচুর ভোগ আছে, সন্ধ্যা 7টায় আবার আসতে হবে। এখন চলুন লালবাজার ঘুরে আসি। সোমপ্রকাশ বলল, আমার কোনো অসুবিধা হবে না, কাজটা সম্পূর্ণ হলেই হলো। কাছেই লালবাজার। বাসব গাড়ির মুখ ঘোরাল।
হোমিসাইড স্কোয়াডের সুবিখ্যাত মিস্টার সামন্তকে অফিসেই পাওয়া গেল। বাসবকে তিনি সাড়ম্বরে অভ্যর্থনা করলেন। সোমপ্রকাশ আগেকার মতোই গাড়িতে বসে রইল। নিশ্চয়ই কোনো প্রয়োজনে এসেছেন। বাসব মৃদু হেসে বলল, তার বলতে অবশ্য জানি আপনি সাহায্য না করে থাকতে পারবেন না। হাসতে হাসতে মিস্টার সামন্ত বললেন, কিভাবে কাজ আদায় করতে হয় তা আপনি ভালোভাবেই জানেন। যাক, কি করতে হবে বলুন। বোল্ডার অ্যান্ড রফ কোম্পানির ক্যাশিয়ারকে জেরা করতে চাই। সঙ্গে একজন পুলিশ কর্মচারী না থাকলে ভদ্রলোক আমার মন মতো কথাগুলো নাও বলতে পারেন। অবশ্য কাজটা বেআইনি হবে, তবে একটা জটিল তদন্তের অবসানের জন্য এই ধরনের নির্দোষ বেআইনি কাজ করা দোষণীয় নয়। এরপর বাসব বিস্তারিতভাবে ঘটনাটা বলল। সামন্ত ওর প্রস্তাবে রাজি হলেন। কথা রইল কাল বেলা 11টার সময় বোল্ডার অ্যান্ড রুফে অভিযান চালানো হবে। বাসব লালবাজার থেকে বেরিয়ে এসে গাড়িতে বসল। এবারও বাড়ি ফিরবে। ছোট টেবিলের সামনে বসেছিল বাসব। জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন দীপঙ্কর মিত্র। 40-এর কোঠায় সবে পা দিয়েছেন মনে হয়। গৌরবর্ণ দীর্ঘদেহী পুরুষ। চুল সামান্য পাতলা হয়ে এলেও ধারালো মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। শেক্সপিয়ার সরণিতে এসে চৌধুরী নার্সিংহোম খুঁজে বার করতে বাসবের বিশেষ অসুবিধা হবার কথা নয়। ঠিকানাও হিসার নগরেই সংগ্রহ করেছিল। ইতিমধ্যে দীপঙ্কর মিত্রের সঙ্গে ওর অনেক কথাই হয়ে গেছে। তার সঙ্গে রীনা চৌধুরীর কী সম্পর্ক তা যে আর চাপা নেই, এবং তিনি যে হিসারনগরে গিয়ে এক গভীর রাত্রে মহিলাটির সঙ্গে দেখা করেছিলেন এ কথাও জানাজানি হয়ে গেছে। শোনার পর দীপঙ্কর বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন। তারপরে যা বললেন তার সারমর্ম হল, রীনার মৃত্যুতে তিনি অত্যন্ত আঘাত পেয়েছেন, যদিও তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক সামাজিক নিয়মে পবিত্র ছিল না। নার্সিংহোমে ডাক্তার হিসেবে যোগ দেবার পরই রীনা তার প্রতি দুর্বল হয়ে পড়ে। প্রথমে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে শক্ত করে রাখতে পারেননি। এই অবৈধ প্রণয়ের ভবিষ্যৎ কী এই নিয়েও তাদের মনে কোনো উদ্বেগ ছিল না। তারা দুজনে দুজনকে কাছে পেয়ে খুশিই ছিলেন। মাঝ থেকে এই ব্যাপারটা যে ঘটে গেল সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। সেদিন রাত্রে হিসারনগরে রীনার সঙ্গে তার দেখা হয়েছিল ঠিকই, তবে কোনো হীন উদ্দেশ্য নিয়ে ওখানে তিনি যাননি। গিয়েছিলেন হৃদয় তাড়িত হয়ে। হত্যাকারী ধরা পড়ুক তা তিনি চান, এবং এজন্যে যে কোনো রকম সহযোগিতা দিতে তিনি প্রস্তুত। আধ ঘন্টা বাসব নার্সিংহোমেই রইল। এরপর কিছু জরুরি বিষয় নিয়ে প্রশ্ন উত্তরের আদান প্রদান হলো। বাসব বাড়ি ফিরে এলো প্রায় 6:30টার সময়। সোমপ্রকাশ অপেক্ষা করছিল। 7টার সময় আবার ওকে সঙ্গে নিয়ে এনায়েত হোসেনের কাছে যেতে হবে। এনায়েত প্রস্তুত হয়েছিল। বাসব ও সোমপ্রকাশকে সঙ্গে নিয়ে বিডন স্ট্রিটের একটা সরু গলির মুখে এসে দাঁড়ালো। অঞ্চলটা ভালো নয়। দুজনকে ওখানে দাঁড়াতে বলে এনায়েত ঢুকে গেল গলির মধ্যে। ফিরে এলো প্রায় আধ ঘন্টা পরে, সঙ্গে দুজন লোক। বাঁধারের লোকটা খাঁ সাহেবের সঙ্গে সঙ্গত করেছিল। এনায়েত এসে বলল, সাব, দুজনকে নিয়ে আসছি। কি গলা টলা বলবার আছে বলে নিন। একে যেতে বলো। এনায়েত আবার বলল, বেড়া কোথায়? শোন শালা, সব যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক উত্তর দিবি, তাহলে তুই খুব ঝামেলায় পড়ে যাবি। আমার জিনিস তো। ইনি কি পুলিশের লোক? আমি তো। বাসব বলল, ভয় পাওয়ার কিছু নেই, তবে আমার কথার সঠিক উত্তর না দিলে পুলিশ তোমাকে গারদে পূর্বে জেনে রেখো। তোমার কতগুলো কথার উপরই একটা খুনের কিনারা নির্ভর করছে। তুমি হিসারনগরে গিয়েছিলে খাঁ সাহেবের সঙ্গে? আমি মানে তোমার মার কজন সঙ্গী কোথায়? কার কথা বলছেন? যে তোমার সঙ্গে ওখানে গিয়েছিল। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না তো।
এবার বাচ্চু ওস্তাদের মুখে ভাবান্তর লক্ষ্য করা গেল। খুনটুনের কিছু জানি না, তবে আমি আর খোকা দাস ওখানে গিয়েছিলাম। অনেক টাকা পেয়ে গেলাম বলেই যেতে হয়েছিল, নইলে। বাসু মুখ থেকে পাইপ নামিয়ে বলল, রাস্তায় দাঁড়িয়ে এসব কথা হওয়া ঠিক নয়। এসো, ওই সামনের রেস্টুরেন্টটায়। এনায়েত, তুমিও এসো। সোমবাবু, এবার আপনি নিজের বাড়ি চলে যান, কাল সকালে দেখা করবেন। সোমপ্রকাশ চলে গেল এবং সকলে এগুলো রেস্টুরেন্টের দিকে। পরদিন প্রায় ঘন্টা 10 অত্যন্ত ব্যস্ততার সঙ্গে কাটল বাসবের। বোল্ডেরেন রফের ক্যাশিয়ারের সঙ্গে কথা বলে সে ছুটল ব্যাংকে। পুলিশের সহযোগিতায় অবশ্য সেখানে ওর যেটুকু জানবার ছিল তা সম্ভব হলো। তারপর গিয়েছিল টার্ফ ক্লাবে। ওখান থেকেই খোঁজ খবর নিয়ে দেবীপ্রসাদের বাড়ি। দেবীপ্রসাদ রেশুরে মহলের একজন ঘোরেল ব্যক্তি। সোমপ্রকাশ বলল, আজ তাহলে যাওয়া হচ্ছে না? রাত 10টা পর্যন্ত ট্রেন রয়েছে, অ্যাভেল করা যায়, তবে আজ আর যাব না। কাল সন্ধ্যার ট্রেনে গেলেই চলবে। কাজ কি এখনো হয়নি? হয়ে গেছে। বিশেষ কারণে অপেক্ষা করে যাব একদিন। বাসব হিসার নগরে ফিরে এসে দেখল ডিরেক্টর 3 জনের মুখ বেশ গম্ভীর। তারা ভেবেছিলেন বেসরকারি গোয়েন্দা নিয়োগ করার সঙ্গে সঙ্গেই বুঝি সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে। কার্যক্ষেত্রে সেরকম কিছু না ঘটায় একটু বিরক্ত হয়েছিলেন বটে। বাসব 3 জনের মনের ভাব আঁচ করতে পেরেছিল। দুপুরের খাওয়া শেষ হয়ে যাবার পর বলল, আপনারা আমার সম্পর্কে একটু নিরাশ হয়েছেন, সেটা বুঝতে পেরেছি। তবে কি জানেন, এরকম একটা জটিল কেসের সমাধান তুড়ি মেরে করা যায় না, সময় তো একটু লাগবেই। তাছাড়া আমার স্বীকার করতে বাধা নেই, এরকম জটিল কেস আমি কমই হাতে পেয়েছি। কোনো মূল্যবান সূত্র আবিষ্কার করাই হলো কঠিন ব্যাপার ক্ষেত্রে। ওকে কথা শেষ করতে না দিয়ে মনীন্দ্রনাথ বললেন, তার মানে আপনি এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারেননি? আপনার সম্পর্কে আমাদের কিন্তু বেশ একটা উঁচু ধারণাই ছিল। আপনাদের সেই ধারণার মূলে আমি ফাটল ধরিয়েছি, এতে ক্ষতি আমারই। যাই হোক, আপনারা ব্যস্ত হবেন না, আর 3-4 দিনের মধ্যেই আমি হেস্তনেস্ত কিছু করে ফেলতে পারবো। এই সময় সাইকেল সমেত পোস্টম্যানকে গেটের কাছে দেখা গেল। বাসবার ওখানে অপেক্ষা না করে দ্রুত পদে নিজের ঘরে গিয়ে পৌঁছালো। শৈবালও এসেছিল পিছু পিছু। তুমি কি সমস্ত আজে বাজে বকে এলে? পাইপ ধরাতে ব্যস্ত বাসব বলল, অবাক হয়ে গেছো না? তোমাকে না চিনলে অবাক হতাম না। কেসটা অত্যন্ত জটিল বলে তুমি শেষ পর্যন্ত হয়তো কিছু করতে পারবে না, এই কথা বিশ্বাস করতে হবে আমায়। আসলে তুমি আমাকে ভালোভাবে চিনেও কেন অবাক হচ্ছ সেটাই বুঝতে পারছি না। কথা কি জানো ডাক্তার, এত সহজ কেস আমি বহুদিন হাতে পাইনি। হত্যাকারী বেশি চালাকি করতে গিয়ে এত স্থূল সূত্র চারিদিকে ছড়িয়ে রেখেছে যে কি বলবো। লোকটা নিশ্চয়ই ভেবে বসে আছে, সে এমন চাল চেলেছে যে তাকে কখনো ধরাই সম্ভব হবে না। তুমি তাহলে জানো কে খুন করেছে? মুখ থেকে পাইপ নামিয়ে মৃদু হেসে বাসব বলল, বাহ, জানবো না? তাহলে কলকাতায় গিয়ে এত ছুটোছুটি করলাম কি জন্য? ও কথা থাক, এখন আমাদের বেরোতে হবে ডাক্তার। কোথায়? যে ঘরগুলোতে ডিরেক্টররা বন্দী হয়েছিলেন সেগুলোই দেখে আসতে চাই। বাড়ির উত্তর দিকের রাস্তা ধরে কিছু দূর এগোলেই কুঁড়ে ঘরগুলোর সন্ধান পাওয়া যাবে বলেই শুনেছি। ত্রিলোকনাথ তখন অন্য 2 জন পার্টনারের সঙ্গে কথা বলছেন। আপনাদের অবশ্য খারাপ লাগবে, তবে আমার আর না বলে উপায় নেই।
এখান থেকে রেহাই পেলেই আমি কোম্পানি ছেড়ে দিচ্ছি। কিরণ শঙ্কর ও মনীন্দ্রনাথ দুইজনেই অবাক। ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, ভেবে দেখলাম এইভাবে মিলেমিশে আমার পক্ষে অন্তত ব্যবসা করা সম্ভব হবে না। আমি একলাই একটা ব্যবসা খাড়া করতে চাই। আমার শেয়ারে যে প্রাপ্য আপনারা তা বুঝিয়ে দেবেন। কিরণ শঙ্কর বললেন, এই সমস্ত আপনি কি বলছেন? জানেন তো, এই রকম দলাদলির কারণেই বাঙালিদের যৌথ ব্যবসা আর নেই বললেই চলে। তাছাড়া আমরাও জানতে চাই আপনি কি কারণে কোম্পানি ছেড়ে চলে যাচ্ছেন। মনীন্দ্রনাথের কথায় ত্রিলোকনাথ গম্ভীর গলায় বললেন, ধরুন কারণটা ব্যক্তিগত। তা বললে কি চলে? একটা নাম করা কোম্পানিকে ভেঙে ফেলতে চাইছেন আর পার্টনারদের কারণ দেখাবেন না? নিতান্তই শুনতে চান? ক্ষুণ্ণ হবেন না, আমি আপনাদের আর সহ্য করতে পারছি না। গম্ভীর মুখে কিরণ শঙ্কর প্রশ্ন করলেন, আমাদের অপরাধ? কারোর অপরাধের হিসেব আমি দিতে পারবো না, তবে এ কথা তো স্বীকার করতেই হবে, কোম্পানিতে যে গোলযোগ দেখা দিয়েছে তার জন্য নিশ্চিতভাবে দায়ী আমরা। আপনার কথা শুনলাম, এবার আমার কথা শুনুন। কোম্পানিতে যে গোলযোগ দেখা দিয়েছে তার পেছনে কার ফাউল প্লে আছে তা আমি এখন বেশ আন্দাজ করতে পারছি। এই আপনি নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কোটেশন লিক আউট করে কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে তুলেছেন। চিৎকার করে উঠলেন তিলকনাথ। মুখ সামলে কথা বলবেন। আর টাকা, ভুয়ো কোম্পানি, এগুলো কি আমার ঘাড়ে চাপাতে চান আপনি? একটা বিশ্রী ঝগড়ার অবতারণা হচ্ছে লক্ষ্য করে কিরণ শঙ্কর দুইজনের মধ্যে গিয়ে পড়লেন। কি থেকে কি দাঁড়ালো পরিস্থিতি, অনেক বলে কয়ে দুজনকে শান্ত করলেন। ত্রিলোকনাথ অবশ্য আর সেখানে অপেক্ষা করলেন না, জোরে জোরে পা ফেলে চলে গেলেন নিজের ঘরের দিকে। দুপুর গড়িয়ে ক্রমে বিকেল হলো। শীতকালে এখানে বিকেলের আয়ু অত্যন্ত কম। 5:30টার সময় মনে হয় গভীর সন্ধ্যা। 9টা বাজতে না বাজতেই সকলে ডিনার সেরে নিলেন, তারপর আশ্রয় নিলেন যে যার ঘরে। আজ ঠান্ডাও পড়েছে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। বাসব ধোঁয়া ছাড়তে ছাড়তে বললে, আজকে ঘুমোবার আশা ত্যাগ করো ডাক্তার, ঘন্টা 3-এর মধ্যেই আমাদের বেরোতে হবে। তা তো জানি, কিন্তু ভাই এই ঠান্ডায়। উপায় তো নেই, মহাপ্রভুর সাক্ষাৎ পেতে হলে এই ঠান্ডায় আমাদের অন্ধকার হাতড়াতেই হবে। কিন্তু ঘর থেকে বেরোতে হবে বাথরুমের গড়াধীন জানলাটা দিয়ে। কেন? তাহলে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ রাখা সম্ভব হচ্ছে, বুঝছো না? আমি চাইছি কেউ যাতে বুঝতে না পারে যে আমরা ঘরে নেই। এই সাবধানতা অবলম্বন না করলে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে। বাসব পার্লারের দিকে জানলা ফাঁক করে ঠায় দাঁড়িয়েছিল। শৈবালের তন্দ্রা এসে গিয়েছিল। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, সময় হয়ে গেছে ডাক্তার। হ্যাঁ, এখনো পর্যন্ত কাউকে বাড়ি থেকে বেরোতে দেখলাম না। আমরা বেরিয়ে পড়ি, চলো এই বেলা। গরম কাপড়ে শরীরকে আগে থেকেই মুড়ে রাখা হয়েছিল। দুজনে বাথরুমের জানলা টপকে বেরিয়ে এলো বাগানে। সামনের গেটের দিকে ওরা গেল না, পেছন দিকে যে ছোট দরজাটা আছে তাই দিয়ে বেরিয়ে এলো বাইরে। একদিনের থালার মতো চাঁদ ক্ষয়ে ক্ষয়ে ছোট হয়ে গেছে, আলো আর তেমন তেজ নেই। ওরা এগিয়ে চলল। টপ টপ করে শিশির ঝরে পড়ছে গাছের পাতা থেকে। বেশ কিছুক্ষণ হাঁটবার পর ওরা এসে থামল সেই কুঁড়ে 3টের কিছু দূরে। একটা কুঁড়ের মধ্যে থেকে আলোর আভাস পাওয়া যাচ্ছে। দুইজনে তার কাছাকাছি গোটা কয়েক গাছের সঙ্গে গা মিলিয়ে গিয়ে দাঁড়ালো। অদ্ভুত নিস্তব্ধ চারদিক। সময় আবার কেটে চলল। একভাবে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না। মশার উপদ্রবও রয়েছে, কিন্তু উপায় কি? ঘণ্টাখানেক কেটে গেল এইভাবে। মৃদু শব্দ হচ্ছে না। বাসব কান খাড়া করে রইল। পায়ের শব্দ,
কেউ একজন আসছে। মিনিট কয়েক পরেই আবছা আলোর মধ্যে একজনকে দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখা গেল। ওভারকোটে তার সারা শরীর ঢাকা, মাথার হ্যাট ফেল্টর কিনা বোঝা যাচ্ছে না। ছায়ামূর্তি আলোকিত কুঁড়ের সামনে এসে দাঁড়ালো। একবার চারধারে দৃষ্টি বুলিয়ে নিয়ে ঢুকে গেল কুঁড়ের মধ্যে। গাছের আড়াল থেকে বেরিয়ে বাসব ও শৈবাল দ্রুত এগিয়ে গেল। ভিতরে তখন কথা চলছে। তোমাদের সঙ্গে তো আমার হিসেব হয়ে গেছে, আবার কেন বিরক্ত করতে এসেছো? আমাদের সামান্য কিছু দিয়ে আপনি লক্ষ টাকার উপরে রোজগার করেছেন। কাগজগুলো চালিয়ে ফেলিনি, সুটকেস সমেত সঙ্গেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। আরও 20,000 টাকা দেন তো ভালো, নইলে এই সুটকেস আমি জায়গা মতো পৌঁছে দেব। আমাকে আমাকে ব্ল্যাকমেল করছো? আপনি যা ইচ্ছে ভেবে নিতে পারেন, আমার জানার দরকার নেই টাকাটা 1 সপ্তাহের মধ্যে আমি পাচ্ছি কিনা। আগন্তুক অল্প শব্দ তুলে হাসল। আমাকে বোধহয় একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছো। টাকা পাওয়া তো দূরের কথা, ওই সুটকেসটাও তুমি ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? 3-3টে গুলি এই রিভলভারটা থেকে বেরিয়েছে, আর একটা না হয় বেরোবে। তারপরেই আলো নিভে গেল। ঝটাপটির শব্দ হচ্ছে ঘরের মধ্যে। শৈবাল অধৈর্যভাবে বাসবকে ঠেলা দিচ্ছে। ও কিন্তু নির্বিকার। ওদিকে সুটকেস হাতে নিয়ে কুঁড়ের দরজার সামনে পৌঁছতেই বাধা পেল। কে একজন তাকে ধরবার চেষ্টা করছে। আর উপায়ন্তর না দেখে নির্জন রাত রিভলভারের শব্দে খান খান হয়ে গেল। আক্রমণকারীর গায়ে গুলি লেগেছে কিনা বুঝতে পারা না গেলেও তাকে পড়ে যেতে দেখা গেল। আগন্তুক রাস্তায় পা না দিয়ে দ্রুত ঢুকে পড়ল জঙ্গলে। ততক্ষণে চারধার জেগে উঠেছে। অনেক লোক যে ছোটাছুটি করছে তার আঁচও পাওয়া গেল। আগন্তুক অন্ধকার হাতড়ে কয়েক পা এগিয়েছে মাত্র। খান 5 টর্চ ঝলসে উঠল চারদিক থেকে। বাসব বলল, পুলিশ আপনাকে ঘিরে রয়েছে, তাই বলছি গুলি ছুড়বেন না। রাইফেল আপনার শরীর চাঁচড়া করে দিতে পারে। মিস্টার আবাস্ট, আমার কাজ বোধহয় শেষ হয়েছে। ষড়যন্ত্র করে হত্যা করার অপরাধে আপনি কিরণ শঙ্কর চৌধুরীকে স্বচ্ছন্দে গ্রেফতার করতে পারেন। কিরণ শঙ্কর কিছু বলতে গিয়ে থামলেন। তার ডান হাত থেকে খসে পড়ল সুটকেসটা। তারপর মুখ নিচু করে কি যেন বললেন বিড়বিড় করে। ততক্ষণে ইন্সপেক্টর আবাস তার হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে দিয়েছেন। কামরায় ভিড় নেই বললেই চলে। দিনের বেলায় প্রথম শ্রেণীতে রিজার্ভেশন দরকার হয় না। তবু মাত্র 5 জন যাত্রী আছেন। বাসব শরীরকে আরও একটু হেলিয়ে দিয়ে জানলার বাইরের দিকে তাকালো। তখন ঝড়ের বেগে ডাউন পাঠানকোট এক্সপ্রেস ছুটে চলেছে। শৈবাল বললেন, এখনো মুখে সেলাই করে থাকবে না আমার কৌতূহল দূর করবার চেষ্টা করবে? আমি জানতে চাই। বাসব মৃদু হেসে বললে, মনে মনে চড়ছো মনে হচ্ছে ডাক্তার। এমন কোনো কেস আমার হাতে এসেছে কি যার নেপথ্য কাহিনী তোমায় শোনায়নি? এবার তাহলে আরম্ভ করা যেতে পারে, কি বলো? পাইপ ধরিয়ে নিয়ে বলতে আরম্ভ করল, আমরা আগেই অনুমান করতে পেরেছিলাম হত্যাকারী ভুলক্রমে নীনা দেবীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। প্রকৃত উদ্দেশ্য তার ছিল রীনা চৌধুরীকে হত্যা করা। আমরা এই কথাও বুঝতে পেরেছিলাম নিজের বোনের কাছে মিথ্যা কথা বলেছিলেন রীনা চৌধুরী। প্রকৃতপক্ষে তিনি নিজের নার্সিং হোমের ডাক্তার দীপঙ্কর মিত্রের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন এবং অনেক সময় হেমব্রাম তাঁদের যোগসূত্র ছিল। আমি চিন্তা করে দেখতে লাগলাম হত্যা এবং বাঁচিয়ে দুজনের নাটকীয় কার্যকলাপের মধ্যে কোনো যোগ আছে কিনা। রীনা চৌধুরী নিশ্চিতভাবে হত হয়েছেন কোনো ঈর্ষাকাতর পুরুষের হাতে। এই দৃষ্টিকোণ দিয়ে কাউকে সন্দেহ করতে গেলে স্বাভাবিকভাবেই প্রথমে তার স্বামীর কথা মনে পড়বে, কিন্তু তিনি এই কাজ করবেন কিভাবে? তিনি তো ওই সময় বন্দী হয়েছিলেন আরো দুজনের সঙ্গে অন্যত্র।
বাচ্চুকে কোথাও পাওয়া যেতে পারে এ নিয়ে আমাদের মধ্যে আগেই আলোচনা হয়ে গিয়েছিল। কলকাতায় গিয়ে এনায়েতের সাহায্যে সহজেই সাক্ষাৎ পাওয়া গেল। তার সঙ্গে কথাবার্তা হওয়ার পরে বুঝতে পারলাম দুষ্কৃতীরা কি প্রচণ্ড আত্মপ্রত্যয়ের রোগে ভুগছে। তার ধারণা হয়েছিল এই বিরাট দেশে পুলিশ কোথাও খুঁজে বেড়াবে দুজন বাজিয়েকে। আর যদি কোনো ক্রমে আন্দাজ করে নেওয়া হয় তারা কলকাতার অধিবাসী, তাহলেও 70 লক্ষ লোকের মধ্যে থেকে দুজনকে খুঁজে বের করা কখনোই সম্ভব হবে না। তাই সে নিজেকে আড়ালে না রেখে বাচ্চু আর খোকা দাসের সামনে উপস্থিত হয়ে কিভাবে কাজ করতে হবে সেটা বুঝিয়ে বলছিল। বাসব একটু দম নিয়ে আবার বলতে লাগলো, কিরণ শঙ্কর ওদের দিয়ে অফিসের কাগজপত্রগুলো চুরি করিয়েছেন এই কথা জানার পরে সমস্ত কিছু একেবারে সরল হয়ে গেল আমার কাছে। বাচ্চু আরও একটা কথা বলেছিল, তাতেই আমি দুটো ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পেলাম। ডিরেক্টরদের আলাদা আলাদা 3টে কুঁড়ে ঘরে বন্ধ করে রাখার পরে পূর্ব ব্যবস্থা মতো কিছুক্ষণ পরে কিরণ শঙ্কর গাড়ি নিয়ে বেরিয়ে যান। ফিরে আসেন প্রায় ঘন্টাখানেক পরে। তারপর তাদের 3 জনকে আবার গাড়িতে চাপিয়ে অনেক দূর ছেড়ে দিয়ে আসা হয়। বাচ্চু বা খোকা দাস জানে না তিনি আরো 2 জনের অলক্ষ্যে কোথায় গিয়েছিলেন। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তিনি কোথায় গিয়েছিলেন। ধোকারটাটি ওখানেই। মিস্টার চৌধুরী চমৎকারভাবে প্ল্যান করেছিলেন এক চালে তিনি 2টো বাজি জিতবেন, তাই আলাদা আলাদা ঘরে 3 জনকে বন্ধ করে রাখার ব্যবস্থা। মনীন্দ্রনাথ বা ত্রিলোকনাথ বুঝতেও পারলেন না কিরণ শঙ্কর ইতিমধ্যে নিজের চরিত্রহীনা স্ত্রীকে খুন করে এলেন। স্বাভাবিক নিয়মে পুলিশ বিভ্রান্ত হবে, 2টো ঘটনাকে তারা আলাদাভাবে বিচার করবে। কিরণ শঙ্করকে খুনের দায়ে জড়ানো দূরের কথা, সন্দেহ করাই চলবে না। তিনি তো সে সময় আর 2 জনের সঙ্গে অন্যত্র বন্দী ছিলেন, তাই না? ইতিমধ্যে অবশ্য আমি জানতে পেরেছিলাম কেন তাহার অতিরিক্ত টাকার দরকার হয়েছিল। দীপঙ্কর মিত্র অগপটেই রীনা চৌধুরীর সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা স্বীকার করে নিলেন। কিছু জেরা করার পর জানতে পারলাম রীনা চৌধুরী নাকি একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন তার স্বামী আজকাল রেস খেলছেন এবং টার্ফ ক্লাবেও যাওয়া আসা করেন। বুঝতেই পারছো আমায় টার্ফ ক্লাবে যেতে হলো। ওখানেই জানতে পারলাম ওই লাইনের মহা ঘোড়েল দেবী চৌধুরীর সঙ্গে তার মাখামাখি আছে। ঠিকানাও পাওয়া গেল। তো যাই হোক, সঙ্গে পুলিশের লোক থাকায় সহজেই আমি দেবীপ্রসাদকে নার্ভাস করে তুলতে কৃতকার্য হলাম। তার মুখ থেকে জানা গেল রেসের মাঠে ও বাইরে উন্মাদের মতন বাজির পর বাজি ধরে কিরণ শঙ্কর লাখখানেক টাকা হেরেছেন কিছুদিনের মধ্যে। বাচ্চু ও খোকা দাসকে সেই জোগাড় করে দিয়েছিল তার এক বন্ধুর সহযোগিতায়। পাইপ কিছুক্ষণ আগেই নিভে গিয়েছিল। ধরিয়ে নিয়ে বাসব আরম্ভ করল, বোল্ডার অ্যান্ড রফের ক্যাশিয়ারের কাছ থেকে জানা গেল গত কয়েক মাসের সমস্ত দরকারি কাগজপত্র নিয়ে কর্তারা হিসার নগর গেছেন। নিখুঁতভাবে কোনো হিসেব তিনি দিতে পারবেন না, তবে বিশেষ বিশেষ প্রয়োজনে কর্তারা সাসপেন্স অ্যাকাউন্টে টাকা নিয়ে থাকেন। সময় মতো সে সমস্ত টাকার হিসেব তারা দাখিল করেন। কয়েক মাসের মধ্যে কিরণ শঙ্কর বেশ মোটা মোটা অঙ্কের টাকা সাসপেন্স অ্যাকাউন্টে নিয়েছেন। হিসেব এখনো দেননি। কোন কোন ব্যাংকে টাকা তিনি রাখেন সোমপ্রকাশের কাছ থেকে জানা গেল। সেই সমস্ত জায়গায় খোঁজ নিয়ে দেখলাম 1 লক্ষ দূরের কথা 20,000 টাকাও তিনি 6 মাসের মধ্যে তোলেননি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই রকম, ব্যক্তিগত টাকায় হাত না দিয়ে তিনি কোম্পানির টাকা রেসের মাঠে নষ্ট করেছেন। কিরণ শঙ্কর জানতেন এই কারচুপি চিরকাল চাপা থাকতে পারে না, সুতরাং তাকে সমস্ত ব্যাপারটাকে ওইভাবে ম্যানিপুলেট করতে হলো। শৈবাল এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার বলল, চুরির ব্যাপারটাকে তুমি বেশি প্রাধান্য দিয়েছ, খুন সম্পর্কে তো কিছু বলছো না। এবার বলবো, কিরণ শঙ্কর কোম্পানির কাগজ কায়দা করে চুরি করেছেন।
সন্দেহতীতভাবে তা প্রমাণিত হলেও তিনি যে নিজের স্ত্রীকে খুন করেছেন তা প্রমাণ করা যাচ্ছিল না। তাই কোনো একটা প্রমাণ সংগ্রহ করার জন্য আমাকে জাল ফেলতে হলো। আমি বাবুকে বললাম, অজান্তেই সে আর খোকা দাস খুনের সঙ্গে জড়িয়ে পড়েছে। এক্ষেত্রে হত্যাকারীকে ধরার ব্যাপারে পুলিশকে সাহায্য না করলে তাদের দীর্ঘমেয়াদী কারাবাস কেউ ঠেকাতে পারবে না। পুলিশের পক্ষে থাকলে এবং পরে রাজসাক্ষী হলে মুক্তি কিংবা সামান্য সাজার ওপর দিয়ে বিপদটা কেটে যাবে। রাজি হওয়া ছাড়া বাবুর সামনে আর কোনো পথ খোলা ছিল না। কিরণ শঙ্কর বলে রেখেছিলেন সুটকেস ভর্তি কাগজপত্র যেন জ্বালিয়ে ফেলা হয়, তাই তারা করেও ছিল সেটা। আমি কিন্তু এই কাগজগুলোকেই টোপ হিসেবে গ্রহণ করলাম। একটা চিঠি লেখা হলো কিরণ শঙ্করকে, যাতে জানাচ্ছে কাগজগুলো সে পুড়িয়ে ফেলেনি, কাছেই আছে। যে টাকা উনি দিয়েছেন তাতে তার মন ভরেনি, আরও টাকা তাদের চাই। এই সম্পর্কে ব্যবস্থা নেবার জন্য কিরণ শঙ্কর যেন আগামী অমুক দিন রাত 12টার পরে হিসার নগরের অমুক জায়গায় উপস্থিত হন। বাচ্চু এই কাগজ ভর্তি সুটকেসটা সঙ্গে নিয়ে যাবে, তবে এ কথাও জানিয়ে রাখা ভালো, তাদের মনোবাঞ্ছা পূর্ণ না হলে সমস্ত কিছু চলে যাবে পুলিশের হাতে। কলকাতা থেকে একজন পুলিশ কর্মচারীর সঙ্গে বাচ্চুকে পরেশনাথ পাঠানো হলো। চিঠি ওখান থেকে সে পোস্ট করে দিল। কিরণ শঙ্কর চিঠিখানা পেলেন পরের দিন। তারপর যা ঘটেছে তা তো চোখের ওপরই দেখলে। চিঠি পেয়ে কিরণ শঙ্কর নিশ্চয়ই প্রথমে ভরকেছিলেন, তারপর নিজেকে বাঁচাবার প্ল্যানটা খাড়া করে নেন। বাচ্চুকে দিয়ে সুটকেসটা হাতিয়ে নিলেই তো ল্যাটা চুকে যায়। আবাস্তকে দলবল নিয়ে ঘটনাস্থলে কাছাকাছি থাকতে বলে রেখেছিলাম। চৌধুরী ওখানে ধরা পড়ায় পুলিশের দুটি লাভ হয়েছে। এক, অন অ্যাকশনে তিনি অ্যারেস্ট হলেন। দুই, তার কাছ থেকে যে রিভলভারটি পাওয়া গেছে পরীক্ষা করে জানা যাবে ওইটা দিয়েই রীনা চৌধুরীকে খুন করা হয়েছে কিনা, এবং এ সম্পর্কেও নিশ্চিত যে ওই রিভলভারের কোনো লাইসেন্স নেই, কারণ নিজের নাম লাইসেন্স করা রিভলভার দিয়ে তিনি কখনোই স্ত্রীকে খুন করবার ঝুঁকিটা নেবেন না। পাঠানকোট এক্সপ্রেসের গতি অতি মন্থর হয়ে আসছে। একেই বলে সব খাত সলিলে। এক্স্যাক্টলি। জ্যোৎস্না স্নাত নিরালা রাতে যখন স্বামীরা স্ত্রীদের আধ সোহাগে ভাসিয়ে দেয়, তখন কিরণ শঙ্কর নিজের স্ত্রীর জীবন দ্বীপ নির্মমভাবে নিভিয়ে দিলেন। আমার কি মনে হয় জানো ডাক্তার, পৃথিবীর শেষ দিন পর্যন্ত সন্দেহ, ঈর্ষা, উপেক্ষা, অবজ্ঞা আর বোঝাপড়ার অভাবে স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামীকে অবিরাম খুন করে যাবে। যাকো, সমস্ত বকে বকে আমার গলাটা একেবারে শুকিয়ে উঠল। দেখো তো কোন স্টেশন আসছে, চা খেয়ে নিতে হবে একটু। ট্রেনের গতি আরো মন্থর। প্ল্যাটফর্ম ছুঁয়েছে ইঞ্জিন। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনি পেতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন রহস্যজনক গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।